আজকে আমরা আমাদের মেন ক্লাসটা আজকে মূলত প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপিং নিয়ে। এর সাথে অ্যাডিশনালি আপনারা গত ক্লাসে আপনাদেরকে একটা করে লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট এগুলো দেখাইছিলাম। তো এরকম যদি পরীক্ষায় আসে যে একসাথে মিক্স গ্রাফ যদি আসে, দুইটা একসাথে মিলায় যদি আসে, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, ওই জায়গায় অ্যাপ্রোচটা কি হবে, এই জিনিসগুলো না মূলত আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো। ধরেন আমরা যদি একটু কমন সেন্সে চিন্তা করি, আপনাকে যদি কোনো একটা টপিক দিয়ে আমি বলি যে আপনি 5 মিনিট কথা বলেন, স্বাভাবিকভাবেই কোনো একটা নির্দিষ্ট টপিকে আপনি 5 মিনিট যেভাবে কথা বলতে পারবেন, আমি যদি আপনাকে দুইটা টপিক দিই এবং টাইম যদি ফিক্স দেয় যে দুইটা টপিকে 5 মিনিট কথা বলবেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি কিন্তু এক টপিকে 5 মিনিটের চেয়ে দুই টপিকে 5 মিনিট ভালো কথা বলতে পারবেন, রাইট? কেন? কারণ একটা টপিকে 5 মিনিট কথা বলাটা আপনার জন্য একটা চাপ ছিল, বাট যখন আপনি একটা টপিকে 5 মিনিট কথা বলবেন তখন আপনার জন্য কিন্তু চাপটা তুলনামূলক কম। বুঝতেছেন আমার কথা? এই মিক্স গ্রাফে যে জিনিসটা হয় সেটা হলো, মিক্স গ্রাফে কিন্তু দুইটা জিনিসকে একসাথে লিখতে বলে। বুঝতে পারছেন? ধরেন একটা লাইন চার্ট আপনি যেভাবে লিখতেন, যতটুকুন লিখতেন 150 ওয়ার্ডে, এখন দুইটা জিনিস যখন আপনাকে দিবে, ওই 150 ওয়ার্ড কিন্তু 300 হয়ে যেতেছে, ওয়ার্ড কিন্তু 150 থাকতেছে। সো তার মানে কি আপনার জন্য কিন্তু কাজটা তুলনামূলক সহজ। বাট বেশিরভাগ স্টুডেন্টরাই মনে করে যে মিক্স গ্রাফ মানে হলো একটা কঠিন টাস্ক, এটা আমি অ্যান্সার করাটা আমার জন্য কঠিন, আমি এটা পারবো না, এরকম মনে করে। বুঝতে পারছেন আমার কথা? যে কথাটা আমি বললাম এটার একটা ইলাস্ট্রেশন আপনাদেরকে দেখাই। মনে করেন একটা প্রশ্ন আসছে, এরকম একটা বার চার্ট দেওয়া আছে আর একটা এরকম পাই চার্ট দেওয়া আছে, ঠিক আছে? ওকে, দেওয়ার পরে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। সো মিক্স গ্রাফে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এতক্ষণ যেরকম আমি ইন্ট্রোডাকশন পার্টে দুইটা জিনিস করতেছিলাম, একটা হলো কিউপি করতেছিলাম মানে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং, আর একটা হলো জেনারেল ট্রেন্ড লিখতেছিলাম, রাইট? জিটি লিখতেছিলাম। এই সেম জিনিসটা আমরা এই মিক্স গ্রাফেও করব, বাট ওখানে যে পার্থক্যটা থাকবে সেটা হলো, এই দুইটা চিত্রের মধ্যে ধরেন আগে আমি কিউপি লিখতাম 2 লাইনে, আর এখন আমি 2 লাইনে লিখবো, বাট 1 লাইন লিখবো বার চার্ট নিয়ে, 1 লাইন লিখবো আমি পাই চার্ট নিয়ে। আমার কথাটা বুঝতে পারছেন? একইভাবে স্পেসিফিক ডিটেল, যেটা স্পেসিফিক ডিটেল আগে আমরা লিখতাম ধরেন 7 লাইনে, এখন 7 লাইনে লিখবো, বাট দুইটা ভাগ করে। বার চার্টকে লিখবো আমরা আনুমানিক 3.5 লাইনে, আর পাই চার্টকে আমরা লিখবো আনুমানিক 3.5 লাইনে, টোটাল 7 লাইন। এই কথাটুকুন সবাই বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, ভাইয়া আগে যখন একটা লিখতেছিলাম তখন তো ডেটা, ফর এক্সাম্পল ধরেন বার চার্টে অনেকগুলো ডেটা, আমি ধরলাম যে এখানে প্রায় 30টা ডেটা, আবার পাই চার্টে আমি দেখলাম ধরেন প্রায় 15টা ডেটা, তার মানে দুইটা মিলে তো প্রায় 45টা ডেটা। এখন আমি যদি 3.5 লাইন করে লিখতে চাই ভাইয়া, তাহলে 30টা ডেটার মধ্যে 3.5 লাইনে তো বেশি ডেটা আসবে না, তাহলে আমি কয়টা লিখবো? একইভাবে এইটার ক্ষেত্রেই বা আমি কয়টা লিখবো? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ওই যে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ গুলো শিখাই দিয়েছিলাম স্পেসিফিক ডিটেলের জন্য, যে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনারা ইয়েগুলো করবেন, ভোকাবুলারি যেগুলো শিখাইছিলাম, আপনারা কি করবেন, যে ওয়ার্ড গুলোকে রিপিট আপনি করছেন না বা রিপিট করার প্রয়োজন নাই, বা রিপিট যদি হয় তাহলে রিপিট করা যাবে না, আমাকে একবার করে লিখতে হবে। তো আমি কি করব, এই 30টার মধ্যে বেছে বেছে যেগুলোকে রিপিট ছাড়া লেখা যায় এরকম 10টা ডেটা নিয়ে আমি 3.5 লাইন লিখবো। একইভাবে রিপিট যেন না হয় এরকম এই 15টা থেকে বেছে বেছে ধরেন 10টা ডেটা নিয়ে আমি এরকম 3.5 লাইন লিখবো। এই 3.5 লাইন মিলিয়ে আমি ওভারঅল এটাকে 7 লাইনে লিখবো। একইভাবে কম্প্যারিজন যখন আমি দেখাবো, এই কম্প্যারিজনের ক্ষেত্রেও তাই। আমি কি করব, আচ্ছা আমার কথা কি ভালো মতন শোনা যাচ্ছে না? ক্লিয়ার? কোথাও আটকায় টাটকায় গেলে আমাকে সাথে সাথে জানাবেন, কারণ আমি তো এই পাশ থেকে বুঝতেছি না উপরে কথা আটকায় যেতেছি কিনা। অথবা কোনো কথা যদি না বুঝেন যে ভাইয়া আসলে কি বুঝাতে চাচ্ছে, আমি ওই জায়গাটা এখনো ধরতে পারতেছি না, এরকম যদি হয়
তাহলে আপনার সাথে সাথে আমাকে জানাবেন। একইভাবে আমি বলেছিলাম যে কম্প্যারিজনের জন্য আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। তো কম্প্যারিজনের প্যারাগ্রাফও ধরেন আমি 7 লাইন লিখবো। তাহলে কম্প্যারিজনের প্যারাগ্রাফ যখন 7 লাইন লিখবো তখন ইচ্ছাকৃতভাবে 3.5 লাইনের কম্প্যারিজন লিখবো উপরের চিত্র নিয়ে, আর পরের 3.5 লাইনের চিত্র লিখবো নিচের চিত্র নিয়ে, কম্প্যারিজন লিখবো। বুঝতে পারছেন? ডেটা যতগুলোই থাকুক, ডেটা কতগুলো আছে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো কোন কোন ডেটার ভালো ভোকাবুলারি আমি জানি, বা কোন কোন ডেটাকে একের ওপর 2 বার আমি কথা বলি নাই কোন ডেটা নিয়ে। যারা এরকম থাকবে একবার একবার করে, তাদেরকে আমি শুধুমাত্র এই জায়গায় অ্যাড করব। এখন দেখেন, তো ইন্ট্রোডাকশনের এগুলো আমি পড়তেছি না, কারণ এগুলো আগের ক্লাসে যা বুঝাইছি সেম জিনিস এখানে লেখা আছে, আপনারা রিডিং দিলেই বুঝতে পারবেন। আমি জাস্ট এই 2টা প্যারাগ্রাফ নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে আমরা স্পেসিফিক ডিটেল নিয়ে কথা বলবো। ধরেন আমার যে লেখা, এই লেখা ওয়াইজ এখানে স্পেসিফিক ডিটেল আছে আনুমানিক 4.5 লাইন। স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে এই 4.5 লাইনের মধ্যে খুব সম্ভবত 2 বা 2.5 লাইন আমি হয়তো কোনো একটা উপরের ডেটার জন্য লিখবো, আর বাকি 3.5 লাইন বা বাকি 2 লাইন বা 1.5 লাইন আমি নিচের ডেটার জন্য লিখবো। আমি যদি একটু জুম করি, আপনারা ভালো করে খেয়াল করেন, উপরের চিত্রটাকে দেখি কোনটাতে কি বলছে। উপরের যে চিত্রটা দেওয়া আছে এখানে এককগুলো আছে ইন মিলিয়নসে, মেট্রিক টনে দেওয়া আছে। খেয়াল করেন, এককগুলো মেট্রিক টনে, ইন মিলিয়নসে। এই জিনিসটা আসলে কি? ওয়াজ পাইনাপল এক্সপোর্ট বাই দ্য টপ 3 প্রডিউসিং কান্ট্রি। কি পরিমাণ আনারস এই বিশ্বের কোন কোন দেশ এরকম এক্সপোর্ট করে, রপ্তানি করে। হ্যাঁ, তো এরকম টপ 3 প্রডিউসিং কান্ট্রি হ্যাঁ এখানে দেওয়া আছে। তো কান্ট্রির নাম দেওয়া নাই, কান্ট্রি এ দেওয়া আছে, কান্ট্রি বি, কান্ট্রি সি। খেয়াল করেন, এই ডেটাগুলো কিন্তু পার্সেন্টেজে নাই, আছে কিসে? মিলিয়নসে। আর নিচের ডেটাগুলো এটা আবার কি? ব্রেক ডাউন দ্য কস্ট অফ দ্য কনজিউমার্স ইচ পাইনাপল। একটা করে পাইনাপল কিনতে যারা ভোক্তা আছে তাদের কি পরিমাণ খরচ হয়, এইটার ডেটা এখানে দেওয়া আছে। তো এই কনজিউমার যারা, ভোক্তা যারা, এই ভোক্তাগুলোর আবার অনেকগুলো শ্রেণী আছে। যেমন যারা নিজেরা ডাইরেক্ট উৎপাদন করে, যারা এক্সপোর্ট করে, যারা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের সাথে যুক্ত, যারা লাইসেন্সের সাথে যুক্ত, প্রফিট, ট্যাক্সেস, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, রিটেল, এই সব কিছু মিলিয়ে এই ধাপে 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 টাকাগুলো খরচ হচ্ছে, যেখানে একক দেওয়া আছে পার্সেন্টেজে। তাহলে খেয়াল করেন, এটা হলো মিলিয়নসে আর এটা হলো পার্সেন্টেজে। তাহলে এইটা নিয়ে আমি দিব অর্ধেক ডেটা, এইটা নিয়ে আমি দিব অর্ধেক ডেটা। তাহলে আসেন একটু দেখলে বুঝতে পারবেন। দেখেন এই 2009 ইন 2009 এখানে হাবিজাবি জিনিসপত্র লেখা আছে। এই যে দেখেন এখানে পর্যন্ত 1 মিলিয়ন টন লেখা আছে। দেখেন তার মানে কি? এটা উপরের ডেটা। আর এই যে দেখেন এয়ারপোর্ট থেকে রিগার্ডিং দ্য কস্ট ডিস্ট্রিবিউশন রিটেল কত 35%, কত 18%, কত 16%। মানে এই যে এগুলো পার্সেন্টেজ, এগুলো হলো এই নিচের চিত্রের ডেটা। বুঝতে পারছেন? আর এই যে উপরের যে ডেটাগুলো দেখেন, এই যে মিলিয়ন, 4.5 মিলিয়ন, এই যে 1 মিলিয়ন টন, এই যে 0.5 মিলিয়ন টন। যদি এখানে একটু আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইয়া টোটাল 4.5 লাইনের মধ্যে তো একেই দিছে 3.5 লাইন, এর কারণ কি? তো দুইটা মিলিয়ে দিতেন, হ্যাঁ মিলিয়ে দেওয়া যাইতো। কিন্তু এখানে দেখলাম যে ডেটাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য হয়তো একটু লাইনটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো অ্যাপ্রোচ হলো সমান সমান দেওয়া। তাহলে আপনারা যে এই জায়গা থেকে দিতে পারতেন আরো। এখানে তো মাত্র 3টা ডেটা আমি দিয়েছি। দেখেন, একটা হলো ডিস্ট্রিবিউশন এন্ড রিটেলের জন্য একটা দিছি, প্রোডিউসারের জন্য একটা ডেটা দিয়েছি, আর ট্যাক্সেস এর জন্য একটা ডেটা দিয়েছি। কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক ডেটা ছিল কয়টা? 1 2 3 4 5 6 7টা ডেটা ছিল, আমি মাত্র 3টা ব্যবহার করছি। তাহলে আপনারা এটা আরো বাড়ায় দিবেন, হয়তো এখানে 4টা ব্যবহার করবেন। ঠিক আছে, আর বাকি যেগুলো সেগুলো আমরা কম্প্যারিজনে ব্যবহার করব। একইভাবে একটু কম্প্যারিজনটা খেয়াল করেন। কম্প্যারিজন এখানে কয়টা লাইন আছে? 1 2 3 4 5 লাইন আছে। তো 5 লাইনের মধ্যে একদম স্পষ্ট নিচের দিকে দেখেন, এই যে 35% দেওয়া আছে, 4% দেওয়া আছে, 10% দেওয়া আছে, 18% দেওয়া আছে। তার মানে কি? এগুলো হলো নিচের ডেটার। আর উপরের ডেটা কোনগুলো? এই যে দেখেন, কান্ট্রি সি, কান্ট্রি বি, কান্ট্রি এ। তার মানে এগুলা কি? উপরের চিত্রের বর্ণনা। তাহলে এই যে স্ট্রাকচার গুলো আমরা শিখলাম মিক্সড এর, তাহলে মিক্সড এর মূল থিমটা কি? মিক্সড এর মূল থিম হলো
যেই প্যারাগ্রাফে যত লাইন আপনি লিখতেন, যেই প্যারাগ্রাফ মানে কি, টোটাল প্যারাগ্রাফ আমরা লিখতাম হলো 4টা, রাইট? 1 নম্বরে লিখতাম হলো ইন্ট্রোডাকশন, 4 নম্বরে লিখতাম হলো কনক্লুশন, 2 নম্বরে লিখতাম হলো ডিটেইলিং, আর 3 নম্বরে লিখতাম হলো কম্প্যারিজন, রাইট? তাহলে আমি কি করব, ধরেন ইন্ট্রোডাকশন আমি লিখতাম হলো 3 লাইনে, তো 3 লাইনের মধ্যে 1.5 লাইন লিখবো উপরের চিত্রে, 1.5 লাইন লিখবো নিচের চিত্রে। কনক্লুশন 3 লাইনে লিখতাম, 1.5 করে যোগ করে দেবো, এই যে 1.5 এর উপর স্কয়ার। ক্লিয়ার এখন সবাই? প্রত্যেক জায়গাতেই এই কাহিনী ঘটানো হয়েছে। আপনারা জাস্ট এটাকে রিডিং দিলেই বুঝতে পারবেন যে মিক্সড বলে আলাদা আসলে কিছু নাই। মেন থিমটা হলো 5 মিনিটে একটা বক্তব্য দেওয়া, এর মানে হলো 5 মিনিটে একটা টপিকে কথা বলা, এর মানে হলো যে কোনো একটা গ্রাফ, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, আর 5 মিনিটেই 2টা টপিকে কথা বলা, এটাকে আমরা বলতেছি মিক্সড গ্রাফ। সেম জিনিস লাইন আর টেবিলের মধ্যেও আপনি পাবেন। প্রথমে যে টেবিল দেওয়া আছে, তারপরে দেওয়া আছে লাইন গ্রাফ, তাহলে অর্ধেকে টেবিল অর্ধেকে লাইন। তাহলে ডেটাগুলো চিনবো কিভাবে, খেয়াল করেন। এখানে উপরেরটা আছে পার্সেন্টেজে আর নিচেরটা আছে থাউজেন্ডসে। এই যে নাম্বার 3টা জিরো মানে কি 1000। তাহলে দেখেন যেখানে পার্সেন্টেজ কতটুকু পর্যন্ত পার্সেন্টেজ, এই যে দেখেন 2010 পর্যন্ত পার্সেন্টেজ দেওয়া আছে, এই যে 15%, 12%, 4%, 7% আর 2%। এরা হলো উপরের তথ্য। আর এই যে রিগার্ডিং দ্য ম্যারেজ এন্ড ডিভোর্স রেট, এখান থেকে এই যে দেখেন থাউজেন্ডে দেওয়া আছে, এই যে 1000,000, 780,000, 100,000। তার মানে কি, এই যে মাঝামাঝি থেকে নিচের দিকে এগুলো হলো নিচের তথ্য। একইভাবে যখন আমরা কম্প্যারিজন দেখবো, কম্প্যারিজনও দেখবেন যে সেম এই একই জিনিস লিখে রাখছি। এখানে একটু ডেটা টাইপের কথা হয়তো কম লিখছি, বাট জিনিসটা থিমটা কিন্তু একই। একইভাবে আমরা যদি একটু কনক্লুশনটাও দেখি, ধরেন এটা একটা কনক্লুশন, এখানে দেখেন এই যে দেখেন এই উপরের দিকে লিখে রাখছি পার্সেন্টেজ, এই যে এখান পর্যন্ত। আর এই যে এ পাশ থেকে যেগুলো অংশ, সেগুলো আবার দেখেন সংখ্যায় যে 280,000, তারপরে 100,000, এই সংখ্যাগুলো লিখে রাখছি, মানে যে এর পর থেকে সিমালটেনিয়াসলি পর থেকে। সো মিক্স গ্রাফ দেখে ভয় পাওয়ার কারণ নাই। পরীক্ষায় যদি মিক্স গ্রাফ আসে, তাহলে আপনারা মনে করবেন যে এটা আমার জন্য অনেক সহজ জিনিস আসছে, এখন আমার জন্য ডেটা ধরাটা সহজ হয়ে গেল। অর্ধেক লিখতে হবে। আর একটা পুরা গ্রাফ যদি থাকে, বার চার্ট, লাইন গ্রাফ, তার মানে আপনাকে একটু বেশি লেখা লাগবে, বরং ওইটাই ভয় পাওয়ার কারণ। মিক্স দেখে ভয়ের কোনো কারণ নেই। এতটুকুন কথাবার্তা যা বলছি সবাই ক্লিয়ার? আচ্ছা, গত ক্লাসে জিনিসগুলো বোঝানোর পর আপনাদেরকে আমি ফাইলগুলো দিয়ে দিছিলাম, আপনারা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করেছেন এবং কোনো একটা জায়গায় বুঝেন নাই বা জিনিসগুলো ধরতে পারেন না, এরকম কারো কোনো প্রশ্ন আছে আজকে 4 ধরনের গ্রাফ নিয়ে কোনো বিশেষ কোনো জায়গায়? আচ্ছা, কারোরই প্রশ্ন নাই? আপনারা আর একটা কাজ করবেন, আমি আজকে কিছু এই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আপনাদেরকে একটা লিংক দিয়েছিলাম গ্রুপে, একটা পোস্টের লিংক, হ্যাঁ, যে টাস্ক 1-এ আমরা কি ধরনের ফ্রেজ গুলো মুখস্থ করে লিখতে পারি। ওই পোস্টটা একটু পড়েন, ওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। হ্যাঁ, যদিও আমি আপনাদেরকে টেমপ্লেট ক্লাস করাবো, টাস্ক 1-এর একটা আলাদাই স্পেশালাইজ টেমপ্লেট ক্লাস আছে, খুবই আউটস্ট্যান্ডিং লেভেলের। এটা ধরেন 8+ পাওয়ার জন্য কিভাবে কি করতে হয়, তারপরেও এই ফ্রেজ গুলো আপনাদেরকে কাজে দিবে, একটু দেখেন। হ্যাঁ, আপনারা একটা কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওই আমি ওই কম্পারিজন যেটা আছে এটা করতে গিয়ে আমি খেয়ে খারাপ হয়ে গেছি, মানে ওটা আমার মানে ক্লিয়ারলি হচ্ছে না, মানে কম্পারিজনটা। ওকে, ঠিক আছে, তাহলে ধরেন আমরা এই মিক্সটা নিয়ে আলোচনা করি। ধরেন এটাতে আমরা তো এখানে হালকা খুব একটা দাগ টাগ দিই নাই, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, কম্প্যারিজন মানে কি, আগে এটা আমাকে বলেন। কম্প্যারিজন বলতে আপনি কি বুঝেন? একটা ডেটার সাথে আরেকটা ডেটার তুলনা করা, আর একটা মানে সালের সাথে আরেকটা সাল তুলনা করা, কম্পারিজন যেটা। দুইটা বাদ দেন। ধরেন আপনার সাথে যদি আমি আমার তুলনা করতে চাই ফর এক্সাম্পল, তাহলে আপনি আপনার সাথে আমার কয়টা তুলনা বলেন তো? স্যার আপনি আমার টিচার, আপনি মানে আমি আপনার থেকে ক্লাস করি, আপনি আমাকে শিক্ষা দেন, আমি আপনার থেকে শিখি, মানে এটাই তুলনা আর কি। 1 নম্বর তুলনা। আর
আর আমার এই বোঝার পরিধি বা জ্ঞানের পরিধি আপনার সাথে থেকেও আপনার থেকে আপনি আমার থেকে অনেক বেশি। এটা তো মেজার করা যায় না, এমনি আপেক্ষিক দৃষ্টিতে কিছু তুলনা বলে। অনেক বিষয়ে আপনি আমার সাথে জ্ঞানী হতে পারেন, আমি খালি ইংরেজি একটা পড়াইলে যে আমি অনেক জ্ঞানী ব্যাপারটা এরকম না। অনেক বিষয় আপনি আমার সাথে জানতে পারেন, এমনি আপেক্ষিক দৃষ্টিতে কিছু পার্থক্য বলে আপনার আর আমার। আপনি আমার থেকে বয়সে বড়, আমি আপনার থেকে বয়সে ছোট। হ্যাঁ, ভালো একটা হইতে পারে। আর উম, স্যার মাথায় আসতেছে না কি বলবো। এটা মাথায় আসতে হবে, আমরা সবকিছু আসলে পড়া কেন্দ্রিক যখন চিন্তা ভাবনা করি তখন আমাদের ব্রেন কিন্তু হ্যাং হয়ে যায়। কিন্তু আমরা যদি রিয়েল লাইফের সেন্সে চিন্তা করি যে কোনো জিনিস, এই যে আমরা জিনিসগুলো যে পড়তেছি এগুলো তো একটা ভ্যালিডিটি আছে, এমনি তো আর আমরা এগুলো শিখতেছি না, ঠিক না? এই বাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট দুনিয়ার কোন জায়গায় লাগে জানেন? এটা এগুলো লাগে কোথায়? এগুলোর কাজটা কি? এটা মনে এগুলো মনে প্রশ্ন। ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে এগুলো লাগে আর কি, যেমন রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে। এক্স্যাক্টলি, আমরা যে আইএলটিএস দিব, আইএলটিএস তো আর অন্য ধরনের রাইটিং নিয়ে আমাদেরকে চেক দিতে পারতো। কেন এই সব টাস্ক ওয়ানের এই জিনিসগুলো কেন, বার চার্ট, লাইন গ্রাফ কেন এগুলা? এর কারণটা কি, লজিকটা কি? অথবা টাস্ক টুতে আমাদেরকে যে অ্যানালাইসিস রিলেটেড জিনিসপত্র দেয়, কেন দেয়? কেন এগুলো আমরা শিখতেছি? এগুলো আসলে আপনাকে রেডি করার জন্য এগুলো জিনিস শেখানো হয়েছে। আপনি আলটিমেটলি আইএস দিয়ে কি করবেন? কোন একজন প্রফেসরের আন্ডারে কিন্তু আপনি রিসার্চ করতে যাবেন, কোন একটা ডিপার্টমেন্টের আন্ডারে আপনি রিসার্চ করতে যাবেন, রাইট? এখন আপনি যখন রিসার্চ করবেন, কিভাবে অনেক বই টই পড়ে আপনি একটা এক্সট্রাক্ট বের করে নিয়ে আসবেন, একটা সামারি বের করে নিয়ে আসবেন, এই জিনিসটাকে আদৌ আপনি জানেন কি জানেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিভাবে বুঝবে? এই যে আপনি অনেকগুলো ডেটা থেকে কিছু কিছু ডেটাকে বের করে নিয়ে আসতেছেন, সো এটা একটা কাইন্ড অফ রিসার্চ। করার পর কোন ডেটা ধরেন আপনি পাইলেন, এই ডেটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে, কিভাবে দেখাইলে অনেক দ্রুত, জাস্ট আমি চোখ বুলাইলে কিন্তু জিনিসটা আমি বুঝে ফেলবো। আপনারা যখন ক্রিকেট দেখেন আপনারা খেয়াল করবেন যে ক্রিকেটের এই যে মাঝে মাঝে কিন্তু যে এরকম টাইপের বার দেখায়, দেখবেন ক্রিকেটে দেখছেন এই যে এরকম দেখায়, দেখে দেখবেন যে বাংলাদেশ আগে ব্যাট করলো, বাংলাদেশের রানের স্কোরটা যে এভাবে গেল, এখানে কিন্তু 50 পর্যন্ত থাকে, মানে 50 ওভার। এই যে এটা হলো 0 ওভার, মানে 1 ওভারে কেমন গেল, 2 ওভারে কেমন গেল, 3 ওভারে। এবার দেখবেন এগুলোর মধ্যে মাঝে মাঝে এরকম ছোট ছোট করে একটা গোল গোল দেওয়া থাকে, মানে এই যে এগুলা ফল অফ উইকেট, দেখবেন লেখা আছে এখানে লাল কালার দিয়ে রাখলে উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ফল অফ উইকেটের কালার হলো লাল, তার মানে এই যে এগুলো উইকেট পড়ছে। এরপরে ধরেন বাংলাদেশের পর ধরেন অস্ট্রেলিয়ার সাথে খেলেছে, তাহলে অস্ট্রেলিয়া আবার কেমন রানে গেল, ধরেন এরকম গেল দিয়ে আবার নিচের দিকে পড়ে গেছে, তারপর আবার এরকম উঠে গেছে। এই জিনিসগুলো কি আপনারা দেখেন, স্ক্রিনে দেখছেন কখনো, নাকি খেয়ালই করেন নাই? খালি জাস্ট খেলা দেখেন, তাই দেখেন, হারলো জিতলো দেখেন। এগুলো অনেক কিছু শেখার আছে। ধারাভাষ্যকার যখন কথা বলে আমি কিন্তু কখনো মিউট করে দেখি না, জোরে ভলিউম দিয়ে দেখি। এই যে ওদের অ্যানালাইসিস গুলো যখন ওরা বলে যে ব্যাটসম্যান এখন কি চিন্তা করতেছে, ব্যাটসম্যান এখন কি করা উচিত, আদৌ সিঙ্গেল নেওয়া উচিত কিনা, বা কোন সাইড গুলো খেলা উচিত, এইসব অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু ওরা বলে। এগুলো আপনারা কিন্তু শুনবেন, এগুলো লিসেনিং এর জন্য ভালো দিবে। লিসেনিং বলে না, ধরেন এগুলো যদি আমি বাদও দেই, আপনার অ্যানালাইসিস করার পাওয়ার বাড়াবে, বুঝতে পারছেন? কারণ উনি একজন এক্সপার্ট, উনি ক্রিকেটের একজন এক্সপার্ট, উনি যখন ওইভাবে করে বর্ণনা দিবে তখন হয়তো আপনি ওই সেন্সে খেলাটাকে দেখতেছেন, ওই সেন্সে চিন্তা করতেছেন। ওর কথা যখন আপনি চিন্তা করবেন, ওর কথা চিন্তা করে যখন খেলাটা দেখবেন, দেখবেন যে অনেক বেশি ইন্টারাক্টিভ হবে, আপনি কানেক্ট করতে পারতেছেন। আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি ধরতে পারতেছেন? এখন যে প্রশ্নে আমি ছিলাম যে আপনার সাথে আমার কিছু পার্থক্য বের করেন, দেখেন আপনি কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে। তার মানে কি, আমাদের রিয়েল লাইফের সেন্সই আমাদের ক্লিয়ার নাই, পড়ালেখা তো পরের বিষয়। তাহলে প্রথম আপনি একটা বলতে পারতেন, হ্যাঁ, যেমন একটা এজের বিষয় বললেন যে ভাইয়া খুব সম্ভবত আপনি হয়তো আমার চেয়ে এজে বড় হইতে পারেন, আমি হয়তো ছোট হইতে পারি, তার মানে আমাদের একটা ডিফারেন্স হলো এজে হইতে পারে। একটা আমাদের গায়ের কালারে হইতে পারে, হয়তো আমি একটু শ্যামলা মানুষ, আপনি হয়তো ফর্সা, বা আপনি একটু কালো, আমি একটু ফর্সা, এরকম হইতে পারি। 3 নাম্বার হইতে পারে আপনি হয়তো ঢাকা জেলার, আমি হয়তো রাজশাহী জেলার, বা কোনো একটা জেলা হইতে পারে, রাইট? বা কোনো একটা বিভাগের হইতে পারে, এটা একটা কম্পারিজন। আর একটা কম্পারিজন হইতে পারে, ধরেন আপনি হলো 5 ফিট হয়তো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, আমি হয়তো 5 ফিট 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, তার মানে আমাদের হাইটের একটা পার্থক্য হইতে পারে, রাইট? অথবা অনেকের আবার হাতের আঙ্গুল বেশি থাকে, আপনার হয়তো আঙ্গুল আছে 21টা, আমার হয়তো আঙ্গুল আছে 20টা, এটা একটা ডিফারেন্স হইতে পারে, রাইট? অথবা আপনার পায়ে হলো 44 সাইজের জুতা ধরে, আমার পায়ে হয়তো 38 সাইজের জুতা ধরে। অথবা ধরেন আপনার বডি সাইজ হলো এরকম, আমার বডি সাইজ হলো এরকম, আপনি একটু বাল্কি, আমি একটু চিকনা। তো দেখেন অনেকগুলো, একটা মানুষের দিকে একটা মানুষকে তাকাইলে কিন্তু অনেকগুলো ডিফারেন্স পাওয়া যায়, রাইট?
আমি ধরেন আমি যেমন ইঞ্জিনিয়ারিং পাস করে আসছি, আপনি হয়তো জেনারেল লাইনে পড়ছেন বা কোনো একটা সাবজেক্ট অনার্স করছেন, সেটাও কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো কি ডিফারেন্স, আমার দেখা গেল সবুজ কালার আমার ফেভারিট, আপনার হয়তো কালো কালার ফেভারিট। এই যে এটাও কিন্তু একটা ডিফারেন্স। আপনি হয়তো চা পছন্দ করেন না, আমি হয়তো চা খোর। আপনি হয়তো বিড়ি খান, আমি হয়তো বিড়ি খাই না। এগুলো কিন্তু সবই এক একটা ডিফারেন্স। আমি কি বুঝাতে পারছি? এখন প্রশ্ন হলো, এই যে আপনি কম্প্যারিজনটা ধরতে পারছেন না, কারণ কি? কারণ আপনি রিয়েল লাইফের কম্প্যারিজনটা বুঝতেছেন। এখন কমন সেন্সে যদি আমি চিন্তা করি, ধরেন এই ডেটাগুলো যদি আমি দেখি, এখানে বলতেছে নাম্বার অফ 50 ইয়ার্স ওল্ড অ্যাডাল্টস হু নেভার বিন ম্যারিড, জীবনে বিয়ে করে নাই কিন্তু বয়স হয়ে গেছে কত, 50। এরকম লোকের পার্সেন্টেজ এই জায়গায় দেওয়া আছে। তাহলে আপনি আমাকে বলেন তো আবরার, আমরা যদি 1970-এর সাথে 2010-এর একটা তুলনা করতে চাই, কমন সেন্সে চিন্তা করবেন। আপনি কাজ কোন বুঝেন না বুঝেন ওগুলো নিয়ে কোনো দরকারই নেই, ওগুলো আমি জানতেও চাচ্ছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 50 বছর বয়স হয়ে গেছে, বিয়ে এখনো করে নাই, এরকম লোক 1970-এর সাথে 2010-এর পার্থক্যটা কি বলেন তো? আবরার, জি ভাইয়া, 1970 সাথে 2010 পার্থক্য হচ্ছে ভাইয়া, ওই তখন হয়তো ওদের মানে যদি লাগে এই একটা পার্থক্য বলতে, তাহলে তো কেমনে হবে বলেন? আপনি কোন সাবজেক্টে পড়ছেন? আমি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে তো ডেটার কাজ কাম, তাহলে আপনি কি করছেন ভাই? অ্যাকাউন্টিং মানে তো ডেটা, মাই গড, সবই তো অঙ্ক। আপনি ডেটা বুঝতেছেন না কেন? কে বলতে পারবেন এটা কম্পারিজনটা বলেন তো 1970-এর সাথে 2010? আমি কিন্তু আপনাকে কোনো টাস্ক 1 টাস্ক 2 এর কোনো প্রশ্ন ধরি না, কমন সেন্সে একটা প্রশ্ন ধরি। এখানে কি পার্থক্য আপনি দেখছেন? আমার লাগতেছে কি, মানে এটা তৎকালীন তো মানুষ তো মানে অনলাইন নির্ভর কোনো দেখতো না তখন। কিন্তু 2010 সাল আসে, মানুষ যত আপডেট হচ্ছে মানে অত মানে ডিভোর্সের সংখ্যা বা হার বেশি হওয়ার কারণে। এটা কিন্তু টাস্ক 1, টাস্ক 1 এ মনের মাধুরী মিশিয়ে লেখা যাবে না। মনের মাধুরী মিশিয়ে লেখানোর জায়গা হলো টাস্ক 2। অনলাইনের জন্য মানুষ বিয়ে করতেছে না, অনলাইনের জন্য বিয়ে বেড়ে গেছে, এই জাতীয় কথা এখানে তো বলাই নাই। আছে টাস্ক 1 এ মনের মাধুরী মিশিয়ে কোনো তথ্য আমরা দিব না। এখানে আমরা চোখে যা দেখতেছি তাই কথাটাই লিখবো, বুঝতে পারছেন? আপনি এখন বলতে পারেন আগে তো ফেসবুক ছিল না, এই জন্য আগে লোক বিয়ে কম করতো, এখন ফেসবুক আছে, ফেসবুকে প্রেম করতেছে, যে বিয়ে করতেছে। নো, এটা এখানে বলে না যে ফেসবুকের এখানে কোনো প্রভাব আছে কি নাই। এখানে খালি বলছে 1970 সালে 2% লোকেরা এরকম বিয়ে না করে থাকতো, আর 98% বিয়ে করার জন্য লাফায় যেত। আর যখন 2010 সাল আসছে, তখন 15% লোক বিয়ে করে না, মানে মাত্র 85% বিয়ে করে। বুঝছেন আমার কথা? তাহলে এখান থেকে আমরা কি পার্থক্য দেখলাম? পার্থক্য দেখলাম আগের মানুষ বিয়ে করতে বেশি, এখনকার লোক বিয়ে করতেছে কম। এটাই মেন পার্থক্য, আর কিছু না। বুঝছেন আমার কথা? মানে এক্সট্রা কোনো ডাটা লাগা দরকার না, এখানে যা আছে তাই লিখবো। টাস্ক 1 মানে কি? আপনি যা দেখতেছেন তাই। ধরেন আজকে প্রথম ম্যাচ আমি দেখলাম, পাকিস্তানের সাথে নেদারল্যান্ডের খেলা হলো। এখন পাকিস্তানের সাথে নেদারল্যান্ডের খেলা পাকিস্তান প্রায় হারিয়ে গেছিল, একটুর জন্য জিতছে। দেখছেন কেউ ওই খেলা? খেলা কেউ দেখছেন? না ভাই, দেখি নাই। আপনারা খেলাও দেখেন না, পড়াও করেন না, কি যে করেন। পাকিস্তানের লাগতো হলো আপনার 31 রান লাগতো, লাস্ট কত 13 বলে মনে হয় 31 রান লাগে, নাকি 12 বলে 31 রান, মানে ম্যাচ হারবে দেশীয়। এই ম্যাচটা জিতে গেল। এখন আমাকে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে পাকিস্তান কয় উইকেটে জিতছে, আজকে যেমন 3 উইকেটে জিতছে, তাহলে আপনাকে 3 উইকেটে জিতছে এই কথাটাই বলতে হবে। আর আপনার কাছে জানতে চাওয়া হয় নাই যে পাকিস্তান হারছে কিনা, জিতছে হারছে কিনা, হারার পিছনের কারণ কি, এগুলো তথ্য আপনার কাছে আমি জানতে চাই না। সো ডেটা ইলাস্ট্রেশনের কাজ হলো ডেটা চোখে যা দেখবো তাই লিখবো। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হলো আগের মানুষ বিয়ে করতো বেশি, আর এখনকার মানুষ বিয়ে করতেছে কম। অথবা আগের মানুষ এই যে নেভার ম্যারিড থাকতো মাত্র 2%, বিয়ে না করার, আর বিয়ে না করার লোক 10 সালে 15% থাকতো। তার মানে 10-এর চাইতে 70-এর চাইতে 10-এ বিয়ে না করার রেট বেশি, কত গুণ বেশি? প্রায়
এই যে দেখেন 7 গুণ বেশি, 7 গুণের বেশি। 7 দুগুণ 14, এখানে আছে কি 15, মানে 7+। এটাই হলো আমার টাস্ক 1। বুঝতে পারছেন? এই বাকিরা কি ক্লাস বুঝতেছেন? বাকিদের কম্পারিজন কি এরকমই করেন না কিভাবে কম্পারিজন করেন? এখানে আর কোনো তথ্য দেওয়া না। আপনার কাজ খালি বলা 1970 সালে ছিল 2%, যেটার চাইতে 10 সালে প্রায় 7 গুণ বেড়ে গেছে বিয়ে না করার হার, এবং সেটা কত? 15%। শেষ। এটাই আমার বলা, এটাই লাইন। ক্লিয়ার আপনার? তার মানে আমি যদি আপনাকে এখন বলি যেটার ওভারঅল পার্থক্যটা কি বলেন তো, কম্পারিজনটা, তাহলে ওভারঅল আপনি বলবেন দিন যত বাড়ছে তত বিয়ের প্রতি মানুষের অনীহা তৈরি হয়েছে, বিয়ে না করা লোকের সংখ্যা বেড়ে গেছে। কেন? 70 সালে ছিল 2%, তারপরে ছিল 4%, তারপরে ছিল 7%। দেখেন ক্রমেই সংখ্যাটা বাড়তেছে, 2 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে 12, 12 থেকে 15, মাঝখানে কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় নাই। এটা কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে। প্রথমে 2, 4 এভাবে বাড়তে বাড়তে সামনের দিকে বাড়ছে, মানে দিন যত গেছে লোকের বিয়ের প্রতি অনীহা তত বাড়ছে। এই তো কম্প্যারিজন। আশা করি বুঝাতে পারছি। সো এভাবেই। হ্যাঁ, বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? ওনার মতো যদি কোনো কনফিউশন থাকে? এগুলা খুবই সিলি টাইপের জিনিস, মাথা খাটাইতে হবে। কিন্তু আসলে দুনিয়ার সবকিছুকে কিন্তু অবজার্ভ করতে হবে, বুঝছেন? সবকিছুতে নিখুঁত ভাবে গোয়েন্দা দৃষ্টি দিয়ে দেখতে হবে, তাহলে দেখবেন আপনার ব্রেন অনেক কিছুতে খুলতেছে ইনশাল্লাহ। তো আসেন, আজকের আমাদের যে ক্লাস অলরেডি 9:05 বাজতেছে। আজকে আমরা মূলত শিখবো হলো ম্যাপিং এবং প্রসেস ডায়াগ্রাম কিভাবে সলভ করে। সো ম্যাপিং এবং প্রসেস ডায়াগ্রাম দুইটা টাস্ক 1 এর মধ্যেই পড়ে, বাট এই দুইটার স্ট্রাকচার, লেখা স্টাইল, চিন্তার স্টাইল একটু আলাদা। গতানুগতিক যে টাস্ক 1 আমরা করি এরকম না। সো কিভাবে ম্যাপিং বা প্রসেস ডায়াগ্রামে আমরা ব্যান্ড 7 বলবো না, 7 এর চেয়ে বেশি বলবো, ফুল ক্লাসে আমরা প্রিপারেশন নিতে পারি, এই জিনিসগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। সো ম্যাপিং করার আগে আমরা একটু থিম নিয়ে আলোচনা করি যে ম্যাপিং এর থিমটা আসলে কেমন হয়। সো নরমালি ম্যাপিং থাকে হলো এরকম দুইটা চিত্র দেওয়া থাকে। হ্যাঁ, কে মিউট করে ফেলেন সবাই। কোথাও প্রশ্ন থাকলে ওখানে জাস্ট জিজ্ঞেস করবেন, না কোনো সারা শব্দ করবেন না। সো ম্যাপিং এর চিত্রটা থাকে হলো প্রথমে এরকম একটা বাম পাশে আপনাকে একটা চিত্র দিবে, আর এরকম ডান পাশে একটা চিত্র দেওয়া থাকবে। তো বাম পাশের চিত্রটা দুই ধরনের থাকতে পারে। একটা হলো এটা অতীতের একটা ঘটনা দেওয়া থাকবে, অতীতের একটা চিত্র দেওয়া থাকবে, এবং এই ডান পাশে একটা বর্তমানের চিত্র দেওয়া থাকবে। এটা হলো একটা সিনারিও। আর একটা সিনারিও হইতে পারে এখানে এখন কেমন প্রেজেন্ট দেওয়া থাকবে এই জায়গায়, অথবা টুডে দেওয়া থাকবে, আর ভবিষ্যতে জিনিসটা কেমন হইতে পারে। ধরেন বললো যে 2050 সালে এটা কেমন, এরকম একটা চিত্র দেওয়া থাকবে। তাহলে এখানে আমাদেরকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো, যদি এখানে অতীতের কোনো একটা সাল দেওয়া থাকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে 2000 যে অতীত, এটা কিভাবে বুঝবো ভাইয়া? আমি তো 99 থাকতে পারি। হ্যাঁ, আপনি থাকতে পারেন। আপনি এটা যে কোনো ভাবেই আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে? যেহেতু এখানে টুডে দেওয়া আছে, টুডে মানে এটা অতীত, বুঝাই যাচ্ছে। আর 50 সাল যদি এরকম প্রেজেন্ট লেখা থাকে, প্রেজেন্ট মানে যেটা এখনকার, বুঝাই যাচ্ছে। আর এটা তাহলে ভবিষ্যতে। তো ওইভাবে করে আপনারা টেন্স ওয়াইজ চিন্তা করবেন। এটা কেন বললাম, এর কারণ হলো যখন আপনি এখানে 2000 সাল দেখবেন, তার মানে এটা একটা অতীতের ঘটনা। অবশ্যই এই যে ডেটাটাকে যখন বর্ণনা করবেন, এই বাম পাশের চিত্রটাকে যখন বর্ণনা করবেন, তখন অবশ্যই প্রত্যেকটা টেন্স পাস্ট টেন্সের উপরে আপনাকে লিখতে হবে। প্রত্যেকটা লাইন পাস্ট টেন্সে লিখতে হবে। সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, বাট পাস্টে মনে রাখবেন। একইভাবে পরের চিত্রটা কোন সময় দেওয়া আছে, যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে লিখবেন, যদি ফিউচারে থাকে তাহলে ফিউচার টেন্সে লিখবেন। এটা কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন। এখন আসেন, আমরা বলেছিলাম যে টাস্ক 1 আমরা অ্যান্সার করব মোটামুটি 20 মিনিট। তো 20 মিনিটকে দুই ভাগে ভাগ করব। একটা হলো আনুমানিক 3 থেকে 5 মিনিটের মধ্যে চিন্তা ভাবনা করব, আর বাকি 15 মিনিটের মধ্যে লিখবো বা তার একটু বেশি। তাহলে প্রথম 3 বা 5 মিনিট আমরা কি চিন্তা করব? আমরা যে কাজটা করব, এই পুরো চিত্রটাকে স্প্লিট করব, মানে ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো কিরকম? ধরেন এটাকে আমি 3টা পার্টিশন দিব। এখান থেকে একটা পার্টিশন দিব, এখান থেকে একটা পার্টিশন দিব, আর এর নিচে একটা। এটা হলো 1 2 3। এটা কিন্তু চোখের মধ্যে দিবেন, এটা আবার এরকম লিখতে যান না, চোখে চোখে দিবেন।
তাহলে এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন 2, আর এর নিচে একটা, ঠিক আছে। এখন চিত্রটাকে কিভাবে দেখবেন একটু খেয়াল করেন। আমরা চিত্রটাকে এইভাবে করে দেখবো না, এটাকে বলে হরিজন্টাল। এইভাবে হরিজন্টালি দেখবো না, আমরা ভার্টিক্যালি দেখবো, বুঝতে পারছেন? এই অংশটুকুন দেখেই এই অংশটুকুন দেখবো। আমার কথাটা বুঝছেন? খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি। এগুলো জিনিস ভালো মতো যদি না না বুঝেন তাহলে কিন্তু আপনি ভালো অ্যান্সার করতে পারবেন না। তাহলে আমি এখানে দেখতেছি একটা ইউনিভার্সিটি এই জায়গায় আছে, এর পাশে কিছুই নাই, এখানে একটা ছোট্ট হল অফ রেসিডেন্সের মতন জিনিস আছে। আর এই চিত্রে আমি দেখতেছি যে এখানে একটা ইউনিভার্সিটি আছে, তার পাশে নতুন একটা বিল্ডিং এখানে বানানো হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে হল অফ রেসিডেন্স। এই যে ট্যাগ গুলো খেয়াল করবেন, এখানে কিন্তু ট্যাগ দেওয়া থাকবে চিত্রের মধ্যে। এবং ইউনিভার্সিটির পাশে এখানে আগে সবুজ বনায়ন টাইপের জিনিস ছিল, গ্রিনারি, আর এখানে এগুলো কেটে ফেলছে, ফেলে নতুন একটা শপিং সেন্টার বানাইছে। গেল দ্বিতীয় চিত্রে আমরা গিয়ে দেখতেছি এখানে একটা ট্রেন স্টেশন আছে, একটা আগের যুগের একটা ট্রেন স্টেশন, টিন শেডের। বাট এই জায়গায় যখন আমি দেখতেছি তখন দেখতেছি নিউ রেল স্টেশন বানাইছে, এবং ট্রেন স্টেশনটা যে জায়গায় ছিল ওখান থেকে টেনে মাঝখানে নিয়ে আসছে, এবং এটাকে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাইছে, বহুতল ভবন। এবং শহরের ভিতর দিয়ে আগে কোনো ট্রেন স্টেশনের বা ট্রেন লাইনের এরকম লাইন টাইন ছিল না, যদিও এখানে ট্রেন স্টেশন ছিল, কিন্তু এখানে আবার ট্রেন লাইন একদম বিকা সমান দেখা যাচ্ছে, ভিজুয়ালাইজ করা যাচ্ছে, ভিজিবল। আরেকটু নিচে যদি আমরা নামি, দেখতেছি যে সিটি সেন্টারের পাশে এখানে কিছু ওল্ড মার্কেট ছিল, যেগুলো একটা টিন শেডের মতন বা এই টং দোকানের মতন। বাট এদিকে যদি আমরা একটু দেখি বাম ডান পাশে, দেখতেছি এখানে একটা নিউ শপ, এবং এখানে সিটি সেন্টার এর আশেপাশে সাইকেল দেখা যাচ্ছে। এখানে তো কোনো সাইকেল টাইকেল ছিল না, তার মানে কি বাইক রেন্টাল স্কিম আগে ছিল না, এখন নতুন করে বাইক রেন্টাল স্কিম আনা হয়েছে। আর কি করা হয়েছে, এই ফাঁকা জায়গার উপরে এখানে নিউ কাভার্ড মার্কেট দেওয়া হয়েছে, যেটা কিনা আগের চিত্রে ছিল না। এবার আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতেছি এখানে একটা গাড়ি দেওয়া আছে, এই গাড়িটা একটা ধোঁয়া চালিত গাড়ি, এই রোডের উপর দিয়ে যাইতেছে। বাট এই চিত্রের মধ্যে এখানে রোডের মধ্যে কোনো গাড়ি নাই, এবং বলে দেওয়া আছে যে এই রাস্তাটা হলো পেডেস্ট্রিয়ান অনলি, মানে যারা পথচারী, পেডেস্ট্রিয়ান মানে পথচারী, পথচারী বান্ধব রাস্তাটা। এবং দেখেন ভালো মতন বোঝার জন্য, ধরেন আমি চিন্তা করলাম যে আপনি পেডেস্ট্রিয়ান শব্দের অর্থ জানেন না, অনেকে নাও জানতে পারে, কিন্তু এখানে দেখেন পায়ের চিহ্ন দেখা যাচ্ছে স্পষ্ট, যে এখানে পায়ে হাঁটবে মানুষজন, এরকম বোঝাচ্ছে। এরপর একদম নিচের দিকে যদি আমরা আসি, তাহলে দেখতেছি এখানে একটা পোর্ট এরিয়া, পোর্ট এরিয়া একদম ধুধু সাহারা মরুভূমির মতো ধু করতেছে। আর আমি যদি এই চিত্রটা দেখি, দেখতেছি এখানে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, বার এন্ড ক্লাবস আছে, মানে এখানে মোটামুটি একটা জমকালো ব্যাপার স্যাপার আছে। এই হলো আমার দুইটা চিত্রের একটু অ্যানালাইসিস আমি ব্রেনের মধ্যে করে ফেললাম। আমি আপনাদেরকে ধরে ধরে বুঝাইলাম বলে একটু সময় লাগলো, বাট আমি জাস্ট একবার চোখ দিয়ে তাকাই জিনিসগুলোকে একটু খেয়াল করে দেখে নেব। এতটুকুন কথাবার্তা যে বললাম, সবাই ক্লিয়ার? ওকে। দেখেন আমরা টাস্ক ওয়ানের আগের যে প্রবলেমগুলো সলভ করছিলাম, তখন যেই সেন্সে আমরা টাস্ক ওয়ানটা লিখতাম, যেই সেন্স বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া? যেই সেন্স বলতে আমি বুঝাচ্ছি যে এখানে টোটাল আমরা 4টা প্যারাগ্রাফ লিখতেছিলাম, একটা হলো ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফ, একটা হলো কনক্লুশনের প্যারাগ্রাফ, আর মাঝখানে দুইটা প্যারাগ্রাফ লিখতেছিলাম, একটা হলো আর একটা হলো কম্প্যারিজনের একটা প্যারাগ্রাফ লিখছি। সো এই সেম থিমটাকে কাজ করায় আমরা কি করব, এই টাস্ক ওয়ানের এই ম্যাপিংটা করব। তাহলে এখানে ডিটেইলিং মানে আমি কি বুঝাবো? ডিটেইলিং মানে হলো প্রিভিয়াস যে চিত্রটা, মানে পিকচার 1, যেটা পিকচার 1 কোনটা, এই যে দেখেন বাম পাশের চিত্রে আপনি কি দেখতেছেন, সেটা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। আর কম্প্যারিজনের মধ্যে আপনি পিকচার 2 তে আপনি কি দেখতেছেন সেটা আবার একটা লিখবেন। যদিও এটা কম্প্যারিজন না, এটা আসলে ডিটেইলিংই। কিরকম ডিটেইলিং খেয়াল করেন, আমরা যখন লাইন গ্রাফ আর বার চার্ট যখন করলাম, ধরেন একসাথে যখন মিক্স করলাম, তখন আমি কি করলাম, লাইন প্লাস বার, তখন আমি কি করলাম, অর্ধেক লাইন লিখলাম অর্ধেক বার লিখলাম। একইভাবে এটাই তো ডিটেইলিং। তো এখানে ডিটেইলিং মানে পিকচার 1 এ কি ডিটেইল দেখলাম আর পিকচার 2 কি ডিটেইল লিখলাম। তাহলে এই পিকচার 1 এর জন্য একটা প্যারাগ্রাফ রাখবো, পিকচার 2 এর জন্য একটা প্যারাগ্রাফ রাখবো, গেল। আর কম্প্যারিজন বলতে যে জিনিসটা বোঝায়, মানে তুলনা বোঝায়, সো এই তুলনার জন্য আমরা আর একটা প্যারাগ্রাফ রাখবো, এটাকে আমরা P3 বলতেছি, প্যারাগ্রাফ 3। তাহলে এখানে কম্প্যারিজনটা কি হবে? কম্প্যারিজনটা হবে মূলত এই প্রথম যে চিত্রটাতে আমরা যা দেখতেছি এবং দ্বিতীয় চিত্রে যা দেখতেছি, প্রথম থেকে দ্বিতীয় চিত্রের মধ্যে যে বিশেষ অংশগুলা আমার কাছে ইমপ্রেসিভ মনে হবে। ইমপ্রেসিভ মানে কি ভাইয়া? নেগেটিভ সেন্সে না,
নেগেটিভও হইতে পারে। নেগেটিভ না, নেগেটিভ মানে ধরেন আমি এই পাশের চিত্রে যদি এখানে গাছগুলো দেখি, দেখেন এখানে আগে সবুজায়ন ছিল, গ্রিনারি ছিল, মানে এই চিত্রের মধ্যে কিন্তু এখানে সবুজ কোনো সবুজের সহ নাই, রাইট? গাছ টাছ কোনো গাছ টাছ নেই, সব কেটে ফেলছে। সেটা কিন্তু একটা নেতিবাচক দৃষ্টিকোণে কিন্তু একটা কম্প্যারিজন হতে পারে, এটা একটা নেতিবাচক ব্যাপার। সেটাকে কিন্তু আমরা অ্যাড করতে পারি ওই কম্প্যারিজনের ওই প্যারাগ্রাফে P3 তে। একইভাবে আমি যদি এই চিত্রের দিকে তাকান, এখানে পোর্ট এরিয়াতে কোনো ধরনের বিনোদন বিনোদন ছিল না। হ্যাঁ, অ্যাপস্টেনে যেরকম এই পোর্টের মধ্যে একটা আলাদা করে অ্যাপস্টেন একটা আলাদা আইল্যান্ড বানায় রাখছিল, এরকম আইল্যান্ড টাইল্যান্ড নাই। তার মানে তো এখানে কি এরা দেখেন যে এরকম আইল্যান্ড বানায় রাখছে, যে বার, ক্লাব, রেস্টুরেন্ট এরকম লাগাইছে। সো এটা কিন্তু একটা ইমপ্রেসিভ ব্যাপার, ভালো। একইভাবে এই চিত্রের মধ্যে যদি আপনি দেখেন, এখানে কিন্তু ধোঁয়া চালিত গাড়ি চলতেছিল, যেটা খুবই একটা পরিবেশের জন্য পলিউটেড করতেছিল, পরিবেশকে খারাপ। বাট দেখেন এই চিত্রের মধ্যে কিন্তু এখানে পেডেস্ট্রিয়ানদের জন্য একটা ভালো জিনিসপত্র বানায় ফেলছে। সেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, একটা ইমপ্রেসিভ ব্যাপার। আপনারা কি আমার ক্লাসের অ্যানালাইসিস গুলো বুঝতেছেন? কিভাবে লিখবেন সেগুলো কিন্তু অনেক পরের হিসাব, আগে আপনাকে চিন্তা করতে হবে। আপনি চিন্তা যদি ভালো না পারেন, যেমন এই যে আপনাকে মাত্রই আমি যখন আমাদের দুইজনের একটা দেখাইতে বললাম কম্প্যারিজন, তখন সে কিন্তু কম্প্যারিজন খুঁজে পাইতেছে না। তো আমাকে আগে রিয়েল লাইফে চিন্তা করতে হবে, বুঝতেছেন আমার কথা? চিত্র কিভাবে লিখবো সেটা পরে, আগে আপনাকে এই এই জিনিসগুলোকে ভালো মতন মাথার মধ্যে ঢুকে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য লেখাটা অনেক সহজ হবে, ইজিয়ার হবে। তাহলে এটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। তা আমি মোটামুটি 2-3টা জিনিস পাই গেছি। এই জিনিসগুলো আমি লিখবো এই যে প্যারাগ্রাফ 6, আর প্রথমে একটা ইন্ট্রোডাকশন টাইপের জিনিস দিব, শেষে গিয়ে একটা কনক্লুশন দিব, ঝামেলা শেষ। স্ট্রাকচার ক্লিয়ার সবাই? এখন খালি আমি রিডিং পড়বো, দেখেন। তাহলে প্রথমে আমি একটা, আচ্ছা এখন যে জিনিসটা আমি পড়বো আপনাদের কাছে রিডিং, এটা হলো একটা সুন্দর করে লিখে রাখেন, এটা একটা টেমপ্লেট, ঠিক আছে? এই টেমপ্লেট ব্যবহার করে যে কোনো ধরনের ম্যাপিং আপনি আলহামদুলিল্লাহ সলভ করতে পারবেন। এখন এই টেমপ্লেটে কিছু কিছু জিনিস একটু ঘাটতি আছে, ওই ঘাটতি জিনিসগুলো কিভাবে পুষাইতে হবে সেগুলো আমি ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। আপনাদের কাজ হলো এই টেমপ্লেটটাকে মোটামুটি ইউজ করে এর সাথে কিছু সংযোজন এবং বিয়োজন করে, যোগ দিয়ে এবং বাদ দিয়ে আপনারা ভালো করে এই ম্যাপিং গুলোকে সলভ করার চেষ্টা করবেন। আসেন দেখি। আমার প্রথম কাজ হলো একটা ইন্ট্রোডাকশন টাইপের জিনিস লিখবো। তো ইন্ট্রোডাকশনে কি, কোন সময় ঘটেছে, কি ঘটেছে সেরকম একটা কিছু লিখবো। তাহলে আপনারা এবার একদম হুবহু মুখস্থ করে লিখবেন, দ্য গিভেন ম্যাপস ইলাস্ট্রেট দ্য সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন অফ দ্য সিটি নেলসন ওভার এ স্পেসিফিক পিরিয়ড। কোন সময় সেটা যদি আপনি উল্লেখ করতে চান সেটা উল্লেখ করতে পারেন। ওভার এ স্পেসিফিক পিরিয়ড স্টার্টিং অ্যাট, এই যে এখানে 2000 সালে শুরু হয়েছে, স্টার্টিং অ্যাট 2000 টিল ডেট, তাই লিখে দিবেন। টিল ডেট মানে আজকে পর্যন্ত, টিল ডেট এটার মানে হলো প্রেজেন্ট, টিল ডেট হয়ে গেল। খালি এখানে কি চেঞ্জ করবেন দেখেন, এখানে লেখা আছে সিটি অফ নেলসন, এই অংশটা আপনাকে চেঞ্জ করতে হবে। যদি এটা গ্রাম থাকে তাহলে এখানে ভিলেজ লিখবেন, ইন্ডাস্ট্রি থাকলে ইন্ডাস্ট্রি লিখবেন, কোন ইন্ডাস্ট্রি কি নাম কোথাকার, জাস্ট খালি এই অংশটুকু এখানে চেঞ্জ করে দিবেন, বাদ বাকি জিনিস যা আছে একদম ধরে লাগাই দিবেন, গেল। এরপরে আমরা লিখবো P1। P1 মানে আগের চিত্রে কি দেখলাম, এটাকে আমরা শুরু করব ইনিশিয়ালি দ্বারা। ইনিশিয়ালি একটা লিঙ্কিং ওয়ার্ড। প্রাথমিকভাবে আমরা দেখতেছি নেলসন, এটা নিউজিল্যান্ডের একটা শহর। এই শহরটা কি করতেছে, প্রেজেন্টেড এ রিলেটিভলি সিম্পল লেআউট। খুবই স্বাভাবিকভাবে দেখতেছি এই পরের চিত্রের চেয়ে আগের চিত্রটা অপেক্ষাকৃত একটা সিম্পল, সাধারণ, এদের মধ্যে অত বেশি অ্যাডভান্সড হয় না, অত বেশি পরিবর্তন হয় না, ডেভেলপমেন্ট অত বেশি হয় নাই, সেই কারণে দেখলাম সিম্পল লেআউট। আর এই খালি নেলসন শহরের নামটা খালি জাস্ট চেঞ্জ করে দেবেন, যেটা যেই চিত্র করবেন সেই চিত্রের নাম। উইথ দ্য ইউনিভার্সিটি অ্যাজ এ সেন্ট্রাল ল্যান্ডমার্ক, তাহলে এখানে উইথ দ্য যা আছে তার লিখবেন, অ্যাজ এ সেন্ট্রাল ল্যান্ডমার্ক লিখে দিবেন, শুধুমাত্র ইউনিভার্সিটিটা চেঞ্জ করবেন। এখন দেখেন সেন্ট্রাল ল্যান্ডমার্ক মানে কি, তো কমন সেন্সে বোঝা যাইতেছে সেন্ট্রাল ল্যান্ডমার্ক মানে কেন্দ্রীয়, আর ল্যান্ডমার্ক হলো কোনো একটা স্থাপনা। তাহলে এখানে প্রথম চিত্রের মধ্যে কেন্দ্রীয় স্থাপনা কি, সেই জিনিসটাকেই এই ইউনিভার্সিটির জায়গা দ্বারা রিপ্লেস করতে হবে। এখন আপনাদের অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বলবেন যে ভাইয়া এখানে ইউনিভার্সিটি কেন সেন্ট্রাল ল্যান্ডমার্ক, সেন্ট্রাল ল্যান্ডমার্ক তো হওয়া উচিত সিটি সেন্টারের। আপাত দৃষ্টিতে আপনাদের তাই মনে হইতে পারে, কিন্তু মাঝখানে থাকা মানে সেটা সেন্ট্রাল ল্যান্ডমার্ক, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো যে বিল্ডিংটা এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট, যে বিল্ডিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলবো সেন্ট্রাল ল্যান্ডমার্ক।
এখন প্রশ্ন হলো ভাইয়া সিটি সেন্টার কি সেন্ট্রাল ল্যান্ডমার্ক হতে পারে না? ডেফিনেটলি পারে, কিন্তু আপনি কমন সেন্সে চিন্তা করেন, এখানে যদি ঢাকা ইউনিভার্সিটি না থাকতো তাহলে এই নিউ মার্কেট বা এই বইয়ের মার্কেট, নীলক্ষেত মার্কেট, এগুলো কি তৈরি হইতো? বা বুয়েট যদি না থাকতো, বুয়েট ঢাকা ইউনিভার্সিটি, তাহলে কি হাবি যাবি যে দোকানপাট এই সেই হাবি যাবি এগুলো কি থাকতো? মেট্রো রেল এগুলো কি থাকতো? এটা কেন আছে? কারণ এখানে একটা ট্রাফিক আছে, স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টরা যেন এটাকে অ্যাক্সেস করতে পারে, এই জন্য মূলত একটা শহর তৈরি হয়ে গেছে ওই জায়গায়। এই কারণে আমরা সিটি সেন্টারকে সেন্ট্রাল ল্যান্ডমার্ক না দিয়ে ইউনিভার্সিটিকে সেন্ট্রাল ল্যান্ডমার্ক দিচ্ছি। বুঝছেন আমার কথা? এখন আপনার দৃষ্টিকোণে যদি আপনার মনে হয় যে সিটি সেন্টারটাই সেন্ট্রাল ল্যান্ডমার্ক, সেটা হইতে পারে শপিং মল, যেমন যমুনা ফিউচার পার্ক। ধরেন যমুনা ফিউচার পার্কে এখানে মার্কেটটা আছে বলেই হয়তো হাবি জাবি জিনিস হয়েছে, অথবা এখানে বেস্ট ইউনিভার্সিটি আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, এগুলোর কারণে কিন্তু এই বাকি জিনিসপত্রগুলো তৈরি হয়েছে। সো ওখানে আমি চাইলে ইউনিভার্সিটি অথবা এই যমুনা ফিউচার পার্কে কিন্তু আমি সেন্ট্রাল ল্যান্ডমার্ক বলতে পারি। হ্যাঁ, সুমাইদা আপু একটা প্রশ্ন কি বলেন? সুমাইদা আপু প্রশ্ন আছে আপনার? হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে অনেক সময় তো এরকমও থাকতে পারে যে হসপিটাল থাকলো এন্ড একটা মার্কেট থাকলো এন্ড একটা ইউনিভার্সিটি থাকলো, তো হসপিটালও তো ইকুয়াল ইম্পর্টেন্ট, তখন আমরা কোনটাকে সেন্ট্রাল ল্যান্ডমার্ক দিব? সবসময় কি ইউনিভার্সিটিটা কি দিব? না না না, আমি তো এই কথা বলেই নি। আমি তো সবসময় দিবেন এই কথা তো বলেই নি। আপনার কমন সেন্সে আপনার কমন সেন্সে ওই চিত্র দেখে যেটাকে মনে হবে যে এটা সেন্ট্রাল ল্যান্ডমার্ক হতে পারে সেটাকে দিন। যেমন হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট এবং হচ্ছে যে কোনো সার্ভিস সেন্টার, দুটার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেটা দিব সেন্ট্রাল। সেটা দিবেন। হ্যাঁ, যেমন হসপিটালের কথা যেটা বললেন, হসপিটালও সেন্ট্রাল ল্যান্ডমার্ক দেওয়া যেতে পারে, কারণ হসপিটাল একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। হ্যাঁ, সেটাই। যদি হসপিটালের কারণে ইউনিভার্সিটি তৈরি করে না, যেখানে হসপিটাল আছে বলে এখানে ইউনিভার্সিটি বানাই, এরকম না। দুইটা আবার একটু আলাদা টাইপের জিনিস, কনফ্লিক্টিং। হ্যাঁ, মানে কিন্তু হচ্ছে যদি এরকম থাকে সেটা হলে হ্যাঁ ওটাকে দিবেন। আবার বড় ধরনের যদি কোনো শপিং মল পান, শপিং মলও কিন্তু একটা সেন্ট্রাল ল্যান্ডমার্ক হতে পারে। হ্যাঁ, যেখানে একটা শপিং মল আছে এই কারণে এখানে একটা শহর তৈরি হয়েছে, বুঝতে পারছেন? এখানে আলাদা আলাদা, যেমন বসুন্ধরা, তো দেখেন বসুন্ধরা ওখানে আছে বলেই কিন্তু ওখানে শপিং সেন্টার তৈরি হয়েছে, যমুনা ফিউচার পার্ক হয়েছে, রাইট? সো ওইভাবে করে আসলে চিত্র দেখে ওই কমন সেন্স খাটিয়ে ওইটাকে আসলে সেন্ট্রাল ল্যান্ডমার্ক হিসেবে লাগায়। ওকে, এরপরে দেখেন, এরপরে আমরা দ্য সিটি সেন্টার ওয়াজ কম্প্যাক্ট, এখানে জাস্ট কোন জিনিসটা কম্প্যাক্ট, যে স্থাপনাটা সেই স্থাপনাটাকে লিখবেন। ওয়াজ কম্প্যাক্ট এনকম্পাসিং, মানে যেটা সংযুক্ত করতেছে কাদেরকে, দেখবেন যে যেটা কম্প্যাক্ট লিখলেন, কম্প্যাক্ট মানে কি, যাকে আটাশাটো করে সবাই ঘিরে রাখছে। তাহলে যাকে ঘিরে রাখছে তাকে কারা কারা ঘিরে রাখছে এর নাম এই এনকম্পাসিং এর পরে দেবে। কারা ঘিরে রাখছে, যেমন এখানে ওল্ড মার্কেট ঘিরে রাখছে, ট্রেন স্টেশন ঘিরে রাখছে, পোর্ট ঘিরে রাখছে, তাহলে যারা ঘিরে রাখছে তাদের নামগুলো এখানে সিরিয়াল, আর যাকে ঘিরে রাখছে তার নামটা এখানে দিবেন যে ওয়াজ কম্প্যাক্ট। গেল। এরপরে আমরা কিছু এরিয়াজ এর বিভাজন করি, যে কি ধরনের এরিয়াজ থাকে। যেমন এখানে বলতেছি রেসিডেন্সিয়াল এরিয়াজ। রেসিডেন্সিয়াল এরিয়াজ আসলে কয় ধরনের হতে পারে? এরিয়াজ হতে পারে তিন ধরনের। একটা হতে পারে রেসিডেন্সিয়াল এরিয়াজ, মানে আবাসিক এরকম এরিয়া। একটা হতে পারে কমার্শিয়াল এরিয়াজ, মানে বাণিজ্যিক এলাকা। বাণিজ্যিক মানে কি, এখানে দোকানপাট বেশি, শপিং মল বেশি, কেনাকাটা বেশি, এগুলোকে আমরা বলবো কমার্শিয়াল এরিয়া। আর একটা এরিয়া হতে পারে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে কলকারখানা থাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা একটা কলকারখানা বা এই টাইপের কিছু, তখন এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ বলবো। এগুলোর বর্ণনা আরো সুন্দর করে আমি আরেকটু পরে দেব। এই জিনিসটা সারাউন্ডেড দ্য সিটি সেন্টার, সিটি সেন্টারকে ঘিরে রাখছে এই রেসিডেন্সিয়াল এরিয়াগুলা। and the overall landscape was characterized by open space and greenery. এই পুরো চিত্রটা যদি আমি দেখি, ল্যান্ডস্কেপ মানে পুরো যে অংশগুলো দেখতেছেন, চিত্রটা দেখতেছেন, এটাকে কারা মূলত আবৃত করে রাখছে, ক্যারেক্টারাইজ করে রাখছে? এই যে গাছপালা, এই যে ফাঁকা জায়গা, ওপেন স্পেসেস। তাহলে আপনি দেখবেন যে পুরো জিনিসটাকে কারা কাভার করে রাখছে, হ্যাঁ, সারাউন্ডেড করে রাখছে, তাদের অংশটাই যে এই জায়গায় দিয়ে দিবেন যে ওয়াজ ক্যারেক্টারাইজ বাই, এই যে ওভারঅল ল্যান্ডস্কেপ ওয়াজ ক্যারেক্টারাইজ বাই, কাদের দ্বারা? তাহলে জাস্ট খালি ওপেন স্পেস আর গ্রিনারি, এগুলো খালি জাস্ট একটু চেঞ্জ করে দিবেন। এই মোটামুটি আমি প্রথম চিত্রে একটা বর্ণনা দিলাম। ওকে, যেহেতু আমার ওয়ার্ড কাউন্টের ব্যাপার আছে, মূল চ্যানেলে অনেক বর্ণনা আছে, বাট এত বর্ণনা দেওয়া আপনার কাজ না। আবার এখানে যতগুলো আইটেম আছে, প্রত্যেকটা আইটেমকে আপনাকে লিখতে হবে, নট নেসেসারি। যেমন আমি এখানে গাড়ি সম্পর্কে কিছুই লিখি নাই, কারণ এত কিছু লেখার টাইম নেই আমার। যেমন বার্থ চার্টে আমরা সকল ডেটা কিন্তু নেই নাই,
40টা ডেটা থাকলে ওখান থেকে আমি ম্যাক্সিমাম হয়তো 25টা ডেটা নিছি। আর এই যে 12টা বাদ দিছি, একইভাবে টাস্ক ওয়ানের এই ম্যাপিং এও কিন্তু আমি কিছু ধরবো আর কিছু বাদ দিব, যেগুলোকে আমার ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোকে শুধুমাত্র আমি ধরবো। গেল আমার প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র হলো ওভার টাইম বা সময়ের বিবর্তনে। তাহলে এটা আমার প্যারাগ্রাফ 2, মানে পরের চিত্রে আমরা কি দেখছি সময়ের বিবর্তন, সেই জিনিসটাই এখানে বর্ণনা করছি। টু লাইনে থাকে প্লাস সেকেন্ড। বাস্তব বুঝতেছেন নাকি? এই স্টুডেন্টকে আবার অ্যাড করতে ভুলে যাই, এর আগে এক স্টুডেন্ট অ্যাড করে নাই, 2টা ক্লাস চলে গেছে, খেয়ালই নাই। ওকে, এখন দেখেন তো পরবর্তী চিত্রে আমরা কি দেখতেছি, এখন এই যে সেটার বর্ণনা দিব, এটাও কাইন্ড অফ ডিটেইলিং। তাহলে আমরা দেখতেছি যে এই শহরটা হ্যাজ আন্ডারগন, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখাইছি, যে একটা গিয়েছে কেমন সাবস্ট্যান্সিয়াল বড় ধরনের একটা আরবান ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গিয়েছে। খুব স্বাভাবিক, আপনি দেখেই বুঝলেন যে ওই চিত্রের সাথে প্রথম চিত্রের সাথে পরের চিত্রে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, বড় ধরনের ডেভেলপমেন্ট। এখন দেখেন এখানে এই যে আরবান শব্দটা লেখা আছে না, এই শব্দটা আপনারা চেঞ্জ করে দিবেন। যদি শহরের পরিবর্তন হয় তাহলে আরবান, যদি এটা গ্রাম থাকতো তাহলে আমি লিখতাম রুরাল ডেভেলপমেন্ট, অথবা আমি লিখতাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এটা লিখে নিন, ইন্ডাস্ট্রিয়াল, TRIAL, ট্রিয়াল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? তো আপনার কি চিত্রে লেখা আছে ওই ওয়াইজ জাস্ট এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই ওয়ার্ড যদি আবার হুবহু রেখে দেন তাহলে কিন্তু এক্সামিনার বুঝে ফেলবে আপনি এটা বাড়িতে মুখস্থ করে আসছেন, তখন কিন্তু আমার ব্যান্ড স্কোর কমে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন, দ্য মোস্ট স্ট্রাইকিং চেঞ্জ ইজ দ্য এক্সপ্যানশন অফ দ্য সিটি সেন্টার। যদিও স্ট্রাইকিং শব্দটা আমরা একটা নেগেটিভ অর্থে ব্যবহার করি, যে আমাদেরকে বড় ধরনের একটা ধাক্কা দিছে, স্ট্রাইকিং চেঞ্জ, যে এই সেন্টারের এক্সপানশন, বাট এখানে আসলে এটা নেগেটিভ অর্থে বোঝানো হইতেছে না, মানে এখানে বোঝাচ্ছে যে চোখে পড়ার মতো, মানে আমার মনের মধ্যে একটা দাগ কেটে গেছে যে এই সিটি সেন্টারটা একটা এত বেশি এক্সপান্ড করা হয়েছে। তাহলে আপনারা এই সিটি সেন্টারের জায়গায় একটা ওয়ার্ড দিয়ে দিবেন যে কোন জিনিসটাকে এরকম এক্সপানশন হয়েছে। খুব স্বাভাবিকভাবে আপনারা এরকম জিনিস পাবেনই, যে চিত্রের মধ্যে কোনো একটা জিনিসকে হয়তো আগে 2-3টা বিল্ডিং ছিল, ওইটাকে হয়তো 4-5টা বিল্ডিং বানাইছে, বা ওখানে লাইব্রেরি ছিল না, নতুন ভাবে লাইব্রেরি বানাইছে, রেস্টুরেন্ট ছিল না, রেস্টুরেন্ট আনাইছে। সো ওই জিনিসটাকে লিখে দেবেন যে ওই জিনিসটার এক্সপানশনটা একটা মোস্ট স্ট্রাইকিং চেঞ্জ, যেটা কি করতেছে, হুইচ নাও ইনকর্পোরেটস, সংযুক্ত করতেছে কাদেরকে, এই যে যাদেরকে সংযুক্ত করবে ওই আইটেম গুলোকে এখানে লিখে দিবেন, যেমন নিউ শপিং সেন্টার, কাভার্ড মার্কেট, বাইক রেন্টাল স্কিম। জাস্ট এই শব্দগুলো চেঞ্জ করে দিবেন যে কোন জিনিসটা এক্সপান্ড হলো, কাদেরকে সংযুক্ত করে এক্সপান্ড হলো, তাদের নাম। এরপরে দেখেন, দ্য ট্রেন স্টেশন হ্যাজ বিন রিলোকেটেড অ্যান্ড মডার্নাইজড। দেখেন খুবই একটা ভালো জিনিস, হ্যাজ বিন রিলোকেটেড, এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে লেখা হয়েছে প্যাসিভ ভয়েসে। এই যে হ্যাজ এর পরে বিন, রিলোকেটেড এন্ড মডার্নাইজড, দুটোই কিন্তু খুবই ভালো ওয়ার্ড। রিলোকেটেড মানে আগে যে জায়গা ছিল সেই জায়গাটা থেকে স্থানান্তরিত করা হয়েছে, আর মডার্নাইজ মানে আধুনিকায়ন করা হয়েছে। এখন চিত্রের মধ্যে এরকম আপনারা জিনিস একটা পাবেনই 100%, যে কোন একটা জিনিসকে হয়তো জায়গা থেকে সরানো হয়েছে। যেমন এখানে যেমন ট্রেন স্টেশন আগে ছিল টিন শেড, এখান থেকে বহুতল বিল্ডিং বানানো হয়েছে, আগে ছিল এই কর্নারে, মাঝখানে নিয়ে গেছে, তার মানে কিন্তু রিলোকেটেড হয়েছে। আর মডার্নাইজ কেন, টিন শেড থেকে ভালো বিল্ডিং বানানো হয়েছে। আপনারা মুখস্থ করে লিখবেন, ঠিক আছে, বাট এখানে একটা জিনিস বুঝতে হবে, ধরেন কোন একটা বিল্ডিং, সেটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা লাইব্রেরি হতে পারে, ধরেন লাইব্রেরি হ্যাজ বিন রিলোকেটেড, জায়গা চেঞ্জ করা হয়েছে কিন্তু মডার্নাইজ হয় নাই, তাহলে কিন্তু আবার এই মডার্নাইজ লেখা যাবে না। অথবা মডার্নাইজ হয়েছে কিন্তু জায়গা চেঞ্জ হয় না, ওই জায়গায় আছে, তাহলে কিন্তু রিলোকেটেড লেখা যাবে না। বুঝছেন আমার কথা? তাহলে যদি লিখবেন the library has been modernized, শেষ। অথবা the library has been relocated, modernized হয় নাই, তাহলে জাস্ট রিলোকেটেড, জায়গা চেঞ্জ হয়েছে। বুঝতেছেন ক্লাস? এটা কিন্তু টেমপ্লেট মানেই খালি ঝাড়লাম আর মুখস্থ করলাম আর মাইরে দিয়ে আসলাম, তাহলে কিন্তু স্কোর আসবে না। এর সাথে দেখেন, the port area has been, এখানে আমরা একটা প্যাসিভ ভয়েস ইউজ করছি,
পারফেক্টের দ্য পোর্ট এরিয়া হ্যাজ বিন রিভাইটালাইজ উইথ দ্য অ্যাডিশন অফ বার অ্যান্ড ক্লাব। ক্লাবটা খালি চেঞ্জ করে দেবো যে কোন জিনিসটার অ্যাডিশনে এই জিনিসটা রিভাইটালাইজ হয়েছে। এই শব্দ দেখে ভয় পাওয়ার কারণ নাই। এই শব্দটা আসছে হলো, এটা রুট ওয়ার্ড হলো ভাইটাল। ভাইটাল মানে প্রধান বানানো। তাহলে ভাইটালের কে আবার ভার্ব বানাইছে কিভাবে? ভাইটালাইজ, আইজেডি লাগাই দিলে ভার্ব হয়। ভাইটালাইজ, কেমন ভাইটালাইজ? রিভাইটালাইজ। এটি হলো প্রিফিক্স, আগে একটা শব্দ লাগাই দিলাম রি। রিড, যেমন রিড পড়া, রিড আবার পড়ো, ওইরকম রিভাইটালাইজ। রিভাইটালাইজের এক্সাক্ট মিনিং হলো পুনরুজ্জীবিত করা, নতুন ভাবে জাগায় তোলা, প্রধানতর বানায় দেওয়া, একটা প্রধান কেন্দ্রবিন্দু বানায় দেওয়া। কার মাধ্যমে? এই যে বার এন্ড ক্লাব লাগায় এখানে উজ্জীবিত করে ফেলছে পোর্টে দিয়ে। এইভাবে করে আমরা 2 নাম্বার চিত্রে কি দেখলাম তার একটা বর্ণনা দিব, ডিটেইলিং করব। এতটুকু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার সবাই? সবাই ঝিমাই গেছেন কেন? ঘুমাইতেছে নাকি আমার ক্লাস দেখে আজকে, না কিছু আদৌ বুঝতেছেন? কারণ লাগাই দে। ওকে, এখন দেখেন, এখন আমরা কম্প্যারিজনের জন্য একটা প্যারাগ্রাফ লিখবো। সেই এই যে এটাকে আমরা বলতেছি অ্যাডিশনালি, উপরন্ত আমরা কি দেখলাম যে দ্য সিটি সেন্টার হ্যাজ প্রায়োরিটাইজড পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার। আমি যদি পরের চিত্রটাতে দেখি, খুব স্পষ্ট করে দেখলাম যে আগে সিটি সেন্টারটা যে অবস্থা ছিল ওর চাইতে এখন কিন্তু ওই যে গাড়ি টাড়ি চলতেছিল ধোয়া চালিত, এখন কিন্তু ওটা আর নাই। পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচারকে প্রায়োরিটাইজ করা হয়েছে। তাহলে ওইভাবে লিখবেন যে হ্যাজ বিন প্রায়োরিটাইজ। কিভাবে, কিসে বেশি প্রায়োরিটি দিছে? নিশ্চয়ই কোনো একটা নতুন বিল্ডিং এখানে হয়তো টানবে বা কোনো একটা জিনিসকে হয়তো উঠায় দিবে, ওইরকম টাইপের জিনিস এখানে লিখবে। উইথ দ্য কনস্ট্রাকশন অফ ফুটপ্যাথস এন্ড ডেজিগনেশন অফ পেডেস্ট্রিয়ান, বলেই দিছে যে এটা পায়ে হাঁটাদের জন্য ডেজিগনেটেড, এপাশ দিয়ে পায়ে হাঁটার লোকজন হাঁটবে। এটা গেল। আর একটা ইমপ্রেসিভ জিনিস, সেটা হলো দ্য ইন্ট্রোডাকশন অফ এ বাইক রেন্টাল স্কিম ফার্দার এনকারেজেস। তাহলে কোন জিনিসের ইন্ট্রোডাকশন, নতুন কোন একটা বিল্ডিং বানাইছে বা কোন একটা স্থাপনা বানাইছে বা একটা লাইব্রেরি বানাইছে বা একটা মস্ক হতে পারে, বা কোন জিনিসটা আসলে লাগাইছে যে কারণে এটা ফার্দার এনকারেজ করতেছে কোন একটা জিনিসকে। যেমন এখানে বলতেছি ফার্দার এনকারেজ সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন অপশন। ধরেন আপনি বললেন যে গাছ আগে ছিল না, এখন নতুন করে গাছ লাগাইছে, তাহলে সাস্টেনেবল এটা কোন অপশনসকে এনকারেজ করলো? তাহলে আমরা বলতে পারি সাস্টেনেবল এনভায়রনমেন্টাল অপশন, সাস্টেনেবল এনভায়রনমেন্টাল অপশন, রাইট? মানে পরিবেশকে, একটা টেকসই পরিবেশকে একটা এনকারেজ করা হলো, বা এরকম টাইপের ইমপ্রেসিভ যে জিনিসটা পাবেন সেই জিনিসটা এখানে লিখে দিবেন। এখানে চাইলে আরো লেখা যেত, বাট ওয়ার্ড কাউন্ট বেশি হয়ে যাবে, আমার এত কিছু লেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে আপনারা যে কাজটা করবেন, এখানে আমি আপনাদেরকে আগের যে চিত্রে বলেছিলাম ডিটেইলিং করবেন 7 লাইনে আর কম্প্যারিজন লিখবেন 7 লাইনে, টোটাল বলেছিলাম 14 লাইন, কিন্তু আগে 14 লাইনটা ছিল 2টা প্যারাগ্রাফের মধ্যে। তাহলে এখন কিন্তু ভাগ হয়ে যেতেছে, তার মানে কি 3টা যেহেতু প্যারাগ্রাফ হচ্ছে, তাহলে আমি 7 7 14 মানে ধরলাম এটা একটা 15, তাহলে 15কে আমি 3 দিয়ে ভাগ লাগাবো, মানে কি এক একটা প্যারাগ্রাফে আনুমানিক 5 লাইন করে আমি লিখবো। ক্লিয়ার সবাই? ফাইনালি আমরা কনক্লুশন লিখবো। তো কনক্লুশনে কি করব? ওভারঅল জিনিসটাকে আরেকবার সামারাইজ করব। এই যে ওভারঅল এই শহরটা হ্যাজ এক্সপিরিয়েন্সড এ রিমার্কেবল ট্রান্সফরমেশন, বড় একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে, ইভলভিং ফ্রম একটা গতানুগতিক শহর ছিল আর এখন কি মডার্ন সিটি হয়ে গেছে, ইনটু এ মডার্ন সিটি। তাহলে এখানে লিখবেন যে গতানুগতিক গ্রাম থেকে এখন একটা মডার্ন ভিলেজ হয়ে গেছে, বা একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি হয়ে গেছে। মডার্ন ইন্ডাস্ট্রি আবার দিবেন না, ইন্ডাস্ট্রি হয় হলো সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, এরকম টাইপের দিবেন যে একটা টেকসই ভালো এরকম। তার কি কি দেখলাম? যা দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, দ্য এক্সপানশন অফ কমার্শিয়াল এন্ড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি। রিক্রিয়েশনাল মানে হলো এই যে বার এন্ড ক্লাব লাগাইছে, মজা মাস্তি করতেছে, এই জন্য এখানে লিখছে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি, বিনোদন। এন্ড দ্য এমফাসিস, জোর দিয়েছে কার উপরে? পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি স্পেসেস হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য সিটিজ ওভারঅল গ্রোথ এন্ড অ্যাপিল। এই মোটামুটি এখান থেকে খুব বেশি জিনিসকে এখন চেঞ্জ করা লাগে না, মোটামুটি পুরো জিনিসটাকে কপি পেস্ট করে লাগানো যায়। হ্যাঁ, দেখা গেল ওখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে, ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট এরকমের উন্নয়ন, তারপরে যে বাণিজ্যিক বিনোদনের ব্যবস্থা,
তারপরে পথচারী বান্ধব, এখানে পথচারী যদি না থাকে তাহলে এখানে পথচারী দেওয়ার দরকার নেই, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিবেন যে কার উপরে এমফেসিস করছে, হ্যাভ কন্ট্রিবিউটেড টু দা এই যে ওভারঅল গ্রোথ এন্ড অ্যাপিল। হ্যাঁ, এখানে সিটিজ নিয়ে যদি ঝামেলা হয় তাহলে ভিলেজ বা ইন্ডাস্ট্রি সেটা লিখতে পারেন, অথবা এটা লেখারই দরকার নেই, ডাইরেক্ট লিখবেন কন্ট্রিবিউটেড টু দা ওভারঅল গ্রোথ এন্ড অ্যাপিল, শেষ। ওভারঅল গ্রোথ এবং অ্যাপিলকে এই অবদান রাখছে, কন্ট্রিবিউট করছে। পুরো জিনিসটা কি সবাই ক্লিয়ার কিভাবে আমরা ম্যাপিং লিখবো? আজকে ক্লাস যারা মনোযোগ দিয়ে বুঝছেন, জাস্ট খালি এটা যে দুইবার রিডিং করবেন, দিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করবেন, দেখবেন এমনি পারতেছেন, কোনো কঠিন জিনিস না। আর এই ম্যাপিং কিন্তু এখন পরীক্ষাগুলো প্রায়ই আসে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। গেল, এখন আসে, এখন এতটুকু কথা বলে তো আর একটা ক্লাস হইতে পারে না, ঠিক না? একটা ক্লাস হইতে হলে এই জিনিসটাকে আরো ইমপ্রুভড ওয়েতে দেখাইতে হবে। সো এই কারণে আমি আপনাদেরকে এখন লেকচারটা দেখা আরো সুন্দরভাবে কিভাবে লিখতে পারি। হ্যাঁ, মনিরুজ্জামান ভাই বলেন। এখানে আপনি কনক্লুশন সবার লাস্টে দিলেন আর কি, ওভারঅল দিয়ে, কিন্তু নরমালি মানে এটা কি এই প্যাটার্নের জন্য, যেহেতু এটা ম্যাপ প্যাটার্নের কোশ্চেন আমরা সলভ করতেছি, নয়তো ওই যে সেকেন্ড প্যারাতেই দেন ওভারঅল শব্দটাকে মানে কনক্লুশনটাকে ভাই, বা একটা জেনারেল ট্রেন্ড বা একটা জেনারেল কনক্লুশন, ওইটা তো নরমালি ম্যাপে নরমালি ওই যে লাইন গ্রাফ বা বার চার্ট গুলোতে তো সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেই আর কি। না, এখানে তো আচ্ছা আমি বুঝতে পারছি। আপনার প্রশ্নটা হলো যে এই যে এখানে ইন্ট্রোডাকশনের মাত্র একটা লাইন লিখলেন, লিখে তো ডাইরেক্ট P1 এ চলে গেলেন, এখানে এক্স্যাক্টলি কেন ওই জিনিসটা লিখলেন এটা বলতে? এক্স্যাক্টলি ভাই, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আর এখানে লিখতে পারবেন। লাস্টে লেখার এখানে দরকার আমি নেই। কেন হ্যাঁ, এখানে আমি কেন লিখি না জানেন? আমি একটু ব্যাখ্যা করি। এখানে আমি কেন লিখি না জানেন? না ভাই, এটা আগে আলোচনা আপনি করলেন, তারপরে কনক্লুশন টানলেন। আমি একটু বলে নেই, একটু শোনেন মনোযোগ দিয়ে, কোনো কনফিউশন থাকবে। আমি চাইলে এই জায়গায় লিখতে পারতাম, এখানে লিখলেও কোনো দুঃখ কিছু নাই, এখানে আপনি লিখতে পারবেন। বাট যখন আমি এই কথাটা এখানে লিখে ফেলবো, তখন কিন্তু কনক্লুশনের যে একটা আলাদা আমি একটা প্যারাগ্রাফ দেখাচ্ছি এক্সামিনারকে, ওই জিনিসটা কিন্তু আমার আর কিছু থাকতেছে না। কেন থাকতেছে না? এর কারণ যখন এখানে আমি ডেটা দেখাইতাম, ডেটার কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকে, বাট এটা কিন্তু ডেটা না, এটা কিন্তু একটা চিত্র, একটা ফিগার। খেয়াল করছেন? তাতে কি হইতেছে, ডেটাকে ভেঙে ভেঙে আমি ভিন্ন ভিন্ন নামে লিখতে পারতেছিলাম। কেমন? ধরেন আমি 10কে একবার এক এক নামে লিখতে পারতেছিলাম, রাইট? কিন্তু আমি কি ওল্ড মার্কেটকে একবার এক এক নামে লিখতে পারবো? ট্রেন স্টেশনকে একবার এক এক নামে লিখতে পারবো? তাহলে জিনিসটা কি হলো, অনেক বেশি রেপিটেটিভ হয়ে গেল। এখন আমি কি করলাম, যেহেতু আমি এই কথাবার্তাগুলো ইন্ট্রোডাকশনে লিখলে কনক্লুশনের জন্য আলাদা কোনো প্যারাগ্রাফ রাখতে পারতেছি না, বা রাখলে ওখানে আর এই কথা বলবো, একই কথা ডাবল হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট শুধু টাইম ফ্রেজটাকে যুক্ত করে এক লাইনে জাস্ট ইন্ট্রোডাকশনটা দেখাই, আর কিছুই লিখি না। আর এই কথাবার্তাগুলো শেষে গিয়ে আমি কনক্লুশন। কিন্তু আপনি যদি চাইলে এটা প্রথমে লিখতে চান, সেটা আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ ভাই। আরেকটা ব্যাপার, আরেকটা ইয়া হলো যে আপনি অ্যাডিশনালি দিয়ে ভাই আরেকটা প্যারাগ্রাফ করলেন, মানে বিষয়টা খুবই ভালো হয়েছে। আমরাও তাহলে চাইলে কি, মানে যেহেতু সম্ভবত প্যারাগ্রাফের কোনো লিমিটেশন নাই যে আমরা এতগুলা দুইটা বডি প্যারাগ্রাফ হবে, এরকম কোনো লিমিটেশনস নাই। না না, নাই নাই নাই, প্যারাগ্রাফের কোনো লিমিটেশন নেই। কিন্তু এটাকে আমি কেন দিয়েছি বলেন তো? অ্যাডিশনালি দিয়ে এটা কেন দিয়েছি? আলাদাভাবে একটু কম্পেয়ার করে দেখালেন, আলাদাভাবে আলাদাভাবে কম্পেয়ার করলাম কেন? কারণ আমরা জানি হলো আমার টাস্ক 1 মানে আমার কাছে দুইটা জিনিস চাইছে এক্সামিনার স্পষ্ট করে, একটা হলো ডিটেইলিং চাইছে, আর একটা কি চাইছে? কম্প্যারিজন চাচ্ছে। এখন ডিটেইলিং দেখাইতে গেলে, ডিটেইলিং তো এখানে একটা ডিটেইলিং না, এখন তো এখানে আমার দুইটা ডিটেইলিং, রাইট? কারণ বাম পাশের চিত্রের সাথে তো ডান পাশের চিত্র আলাদা, এই জন্য আমি দুইটা প্যারাগ্রাফ রাখছি ডিটেইলিং এর জন্য। আর কম্প্যারিজন বুঝাবো কিভাবে? কম্প্যারিজন বোঝানোর জন্য আমি এই অ্যাডিশনাল প্যারাগ্রাফটাকে আলাদা করে দিই। বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে ক্লাস। আরো ভালো কিছু বুঝবেন এখন দেখেন। এই যে ভাইয়া যেরকম কনফিউশন ছিল, এরকম কনফিউশন থাকলে দূর করে নেবেন। কারণ এগুলো কিন্তু আপনি ভাইবেন না যে ভাইকে প্রশ্ন করলে বিরক্ত হবে। আপনি যদি একটা লজিক্যাল প্রশ্ন করেন, ইউ উইল বি অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে? এই জন্য আপনি আসছেন আমার কাছে জানার জন্য, তো জেনে নিবেন।
আর এগুলো না আমার মুখস্থ, এরকম ভাইবেন না যে ভাই আবার পারবে কি পারবে না, আবার ভাইকে বোকা বানাই দিব, এরকম ভাইবেন না। প্রশ্ন আসবে, জাস্ট জিজ্ঞেস করবেন। কোনো জিনিস যদি আমার না জানা থাকে, আই উইল ট্রাই টু নো। এখন দেখেন আমরা কি করব, একটা জেনারেলাইজ স্ট্রাকচার দেখবো। অলরেডি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাইছি, তারপরে এই স্ট্রাকচারটা কিভাবে আসলে আমরা চিন্তা করব, এইটাকে যেন আর একটু সরলীকরণ করা যায়, এই জন্য মূলত এই জিনিসটা দেখাবো। তো প্রথমে আপনারা এরকম একটা ইন্ট্রোডাকশন লিখবেন। যেমন আমি কি করলাম, জাস্ট শুধু টাইম ফ্রেম দিয়ে একটা লাইনে লিখে ফেললাম যে কোন সময়ে এই ঘটনাটা ঘটছে, জাস্ট এক লাইন দিয়ে কিন্তু আমি ইন্ট্রোডাকশন লিখে ফেলছি। কিন্তু মাত্রই মনিরুজ্জামান ভাই যে কথাটা বললো যে এতদিন ধরে আমরা ওভারঅল ওই জেনারেল ট্রেন্ড আমরা ইন্ট্রোডাকশনে লিখতেছিলাম, বাট জেনারেল ট্রেন্ড এখন আপনি শেষে কেন লিখবেন, আমি এখানে লিখতে চাই। লেখেন, এখানেই লিখছি, দেখেন কি চেঞ্জেস, প্রধান কোন জিনিসগুলো আপনার চোখে পড়তেছে, এই যে হাইলাইট দ্য মেজর ট্রান্সফরমেশন এন্ড ডেভেলপমেন্ট অবজার্ভ, এই জিনিসগুলো এখানে দেন, যেটা আমি কনক্লুশনে দেখাইছি। ওটাকে আমি প্রথমে লিখতে চাই, ইউ আর ওয়েলকাম। এর সাথে আমরা ওভারঅল কম্প্যারিজনও দুই এক লাইনে চাইলে লিখতে পারি। কিরকম, এই যে ব্রিফলি ইন্ট্রোডিউস, সংক্ষেপে ইন্ট্রোডিউস করো দুইটা ম্যাপ এবং তাদের উদ্দেশ্যটা কি কি লেখা আছে এখানে দেখাও। দেখেন কমন সেন্সে বোঝা যাইতেছে এত কিছু জিনিস যদি আমি লিখতে যাই তাহলে অনেকগুলো আমার লাইন চলে আসতেছে। আমার ওয়ার্ড কাউন্ট এদিকে দেখা গেল আমার 50 ওয়ার্ড খায় ফেলবে। তো আমার কিন্তু 50 ওয়ার্ড খরচ করার জায়গায় ইন্ট্রোডাকশন না, 50 ওয়ার্ড খরচ করতে হবে আমার ডিটেইলিং এবং কম্পারিজনে। এই কারণে এখানে আমরা চাইলে একটু কম কথা বলারই চেষ্টা করব। চাইলে না, মানে আমাদের একটু কম কথা বলাই ভালো, কিন্তু কেউ যদি অতিরিক্ত অতি উৎসাহী হয়ে লিখতে চান, ইউ ক্যান ডু। এখন দেখেন প্রথম যে বডি প্যারাগ্রাফটা ইনিশিয়াল স্টেট আগে আমি আলোচনা করছি, প্রথম চিত্রে কি দেখলাম সেটাই আমি এখানে বর্ণনা করব। তাহলে এখানে কি কি বর্ণনা করব, এখানে আমরা চারটা ফ্যাক্টরসে, চারটা ক্রাইটেরিয়াতে আমরা এই জিনিসগুলোকে চিন্তা করব। প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হলো কি ফিচার্স, প্রধান কোন কোন জিনিস আমার চোখে আটকাইতেছে তাদেরকে আমি লিখবো। এই যে মেন ফিচার্স কি কি, বৈশিষ্ট্য কি কি আর্লিয়ার ম্যাপের প্রথম চিত্রে, সেটাই এখানে ডেসক্রাইব করবো। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো ল্যান্ডের ইউজেস, কোন ল্যান্ড কিভাবে ইউজ হইতেছে। যেমন ওখানে আমি তিনটা এরিয়ার কথা বলছিলাম, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তার মানে কি কোন এরিয়া কি কাজে ব্যবহার হইতেছে, কোন কোন ভাবে ভাগ হয়ে গেছে, এই ভাগগুলো যে প্রাইমারি ল্যান্ড ইউজেস প্যাটার্ন, এটাকে আমরা প্রথম চিত্রে উল্লেখ করার চেষ্টা করব। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ল্যান্ডের ইউজেসটা চিন্তা করব, কি টাইপের ল্যান্ড আছে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট টাইপের জিনিসপত্র কি কি আছে, এই জিনিসগুলোকে অবশ্যই আমি এখানে যুক্ত করার চেষ্টা করব। এই হাইলাইট দা এক্সিস্টিং ট্রান্সপোর্টেশন, কি ধরনের গাড়ি ঘোড়া এখন চলতেছে, ইনফ্রাস্ট্রাকচার এগুলো দেখাবো। রোড আছে কিনা, থাকলে কয় লেনের রোড, রেল লাইন আছে কিনা, বিমান চলে কিনা, এই টাইপের জিনিসপত্রগুলো আমি দেখবো, দেখে এখানে উল্লেখ করব। সাইকেল চলে কিনা। এরপর আমরা দেখবো ন্যাচারাল ফিচার্স, কি ধরনের এরকম প্রাকৃতিক ঝর্ণা আছে কিনা, এই যে রিভার আছে কিনা, মাউন্টেন্স আছে কিনা, কোস্ট লাইন, ঝর্ণা, এইসব কিছু আছে কিনা। সিগনিফিকেন্ট যদি কোনো ন্যাচারাল ফিচার্স পাই ডেফিনেটলি এটাকে আপনি ইনক্লুড করবেন। সো এই চারটা ক্রাইটেরিয়াকে চিন্তা করে চিত্রের মধ্যে আমি চোখ দিয়ে খুঁজবো যে আছে কিনা। যেমন আমরা ভিড়ের মধ্যে কাউকে যখন খুঁজি তখন কি করি, নাম দিয়ে দিয়ে খুঁজি, এ জুয়েল আসিস, এ জুয়েল কোথায় তুই। একইভাবে এরকম আমরা নাম দিয়ে দিয়ে খুঁজবো যে ল্যান্ড গুলো কিভাবে ইউজ হইলো, রাস্তাঘাট কোথায় কি করছে, ইনফ্রাস্ট্রাকচার তার কোনো চেঞ্জ, তারপরে ন্যাচারাল ফিচার্স কি কি আছে। এভাবে বুঝতেছেন আপনার ক্লাস? এগুলো কিন্তু আপনার প্রথম 5 মিনিটের কাজ, লিখতে লিখতে এগুলো করেন না, লিখতে লিখতে কিছুই খুঁজবো না, আগে খুঁজে শেষ করে দাগায় রাখবো। আমি চিত্রের মধ্যে গিয়ে গিয়ে কি করবো জানেন, এই কলম এখন তো আমার কম্পিউটার বেস, আমি যেরকম করে দাগায় রাখবো, যেরকম করে দাগায় রাখবো, হলুদ হলুদ করে একটু কালার দিয়ে রাখবো। কম্পিউটার বেস যারা দিবেন তারা বেশিরভাগই হলুদ কালার ইউজ করবেন, হলুদ কালার খুব ভালো চোখে লাগে। এইভাবে করে দাগায় রাখবো, এইভাবে করে দাগায় রাখবেন হলুদ দিয়ে। এখন দেখেন দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো দ্বিতীয় বডি প্যারাগ্রাফে আমরা কি দেখাবো, পরের চিত্রে কি দেখলাম। তো পরের চিত্রে আমরা কি দেখলাম, চেঞ্জেস এন্ড ডেভেলপমেন্ট। তাহলে ওখানেও একই জিনিস, কি ধরনের এক্সপানশন হয়েছে, রুরাল এক্সপানশন বা আরবান এক্সপানশন, নতুন কোনো বিল্ডিং এর কনস্ট্রাকশন হয়েছে কিনা, সেই বিল্ডিং রেসিডেন্সিয়াল হইতে পারে, কমার্শিয়াল বিল্ডিং হইতে পারে, সেগুলো দেখবো। এরপরে রাস্তাঘাট দেখবো, যে নতুন রোড বানাইছে কিনা, রেল লাইন বানাইছে কিনা, এয়ারপোর্ট আছে কিনা, বা আগের এয়ারপোর্টটা এখন ভেঙে নতুন এয়ারপোর্ট করছে কিনা, রোড ভেঙে 2-3 লাইনের রেল করছে কিনা, হ্যাঁ ফ্লাইওভার বানাইছে কিনা, মেট্রো রেল বানাইছে কিনা, এগুলো আমরা দেখবো। এরপরে ল্যান্ড গুলো দেখবো, যে জায়গা কোন ছিল এখন কোন কনভার্সন হয়েছে কিনা, এই যে কোন শিফটিং হয়েছে কিনা, এক্সপ্লেইন দা শিফট ইন ল্যান্ড ইউজেস। আগের জমিগুলো আগে যেরকম ছিল এখন কি সেরকমই আছে না এখন নতুন কিছু হয়েছে,
আগে ছিল একতলা বিল্ডিং, এখন দশতলা বিল্ডিং বানাচ্ছে। আগে ছিল এগ্রিকালচারাল ল্যান্ড, এখন এই জমি ভেঙে এখন ইন্ডাস্ট্রি বানাচ্ছে বা শহর বানাচ্ছে। এরকম কোনো কিছু কনভার্সন হয়েছে কিনা, শিফট হয়েছে কিনা দেখবো। এরপর দেখবো এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা। আগে গাছপালা ছিল, গাছপালা ভেঙে এখন নতুন শপিং সেন্টার বানাইছে। সেরকম এনি এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনস অর চেঞ্জেস যদি আমরা দেখি, সাচ অ্যাজ এই যে গাছ কেটে ফেলা, ডিফরেস্টেশন, পলিউশন, এই টাইপের জিনিসগুলো লিখবো। এখানে আর কম্প্যারিজনের জন্য এটা আলাদা, আপনাদের যতটা আগে বুঝাই দিলাম, সো কম্প্যারিজনের জন্য এখানে আলাদা করে লিখবেন যে তাহলে কম্প্যারিজন কি কি। এই যে আমরা দুইটা চিত্রে যা যা দেখলাম সেগুলো কাইন্ড অফ কম্প্যারিজন। যে জায়গার মধ্যে এটা ছিল এখন এটা হয়েছে, এটা একটা কম্প্যারিজন। এনভায়রনমেন্ট আগে গাছ ছিল এখন ছিল না, আগে ধরেন রেস্টুরেন্ট ছিল না এখন রেস্টুরেন্ট বানাইছে। তো এগুলো নিয়ে, এই জিনিসগুলো নিয়ে ঘুরে ফিরে আমরা কম্প্যারিজনে দেখাবো। এরপরে ফাইনালি কনক্লুশন দেখাবো। কনক্লুশনে কি আছে, সামারি অফ চেঞ্জ। চেঞ্জ যেগুলো হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে না? কিছু মাঝে মাঝে সমস্যা হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, মোবাইলের এতে জয়েন করি, অসুবিধা। এখন ক্লিয়ার? ওকে, তাহলে ফাইনালি গিয়ে কনক্লুশনে আমরা কি করব? কনক্লুশনে গিয়ে এই যে রিক্যাপিচুলেট দ্য কি ট্রান্সফরমেশন, কোন কোন প্রধান প্রধান ট্রান্সফরমেশন আপনি দেখলেন। ওই ভাইয়া যেটা বললো যে ভাইয়া শেষে কেন দিলেন, আমি আসলে শেষে দিলাম যে জিনিসটা আমি কনক্লুশন যে করতেছি, কনক্লুডিং এটা বুঝাই দিতেছি। সো এই সামারিগুলো আমি যদি ইন্ট্রোডাকশনে না লিখি, কনক্লুশনে গিয়ে লিখবো। আর যদি ইন্ট্রোডাকশনে লিখে ফেলেন তাহলে কনক্লুশনের এত কথা লেখার আপনি টাইম পাবেন না। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাইনের মধ্যে জিনিসটাকে শেষ করবো। কেমনে শেষ করবো? এই যে ওভারঅল একটা ইম্প্যাক্ট দিয়ে দিবে, যে কি ধরনের চেঞ্জেস ইন এরিয়াস গুলো হইলো, ইকোনমিক গ্রোথ হইলো কিনা, সোশ্যাল ডেভেলপমেন্ট হইলো কিনা, এনভায়রনমেন্টাল কোনো কনসিকুয়েন্সেস বা ঝামেলা কোনো কিছু দেখলাম কিনা, এগুলোকে উল্লেখ করে জাস্ট আমি কনক্লুশনটাকে মুড়াই দিই। এই হলো আমাদের ম্যাপিং। এখন এগুলো তো গেলই, এই জিনিসটাকে আরো একটু যদি সুন্দর করতে চাই, আর একটু যদি প্রলেপ লাগাইতে চাই 8 লেভেলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনারা রাইটিং পড়তে আসছেন, কিন্তু লিসেনিং এ পার্ট 2 তে দেখবেন ম্যাপিং নামে একটা জিনিস আছে। ঠিক আছে, দেখছেন এটা আপনারা? লিসেনিং এ থাকে, ম্যাপিং থাকে। এটা তো পরীক্ষাতে মাস্ট আসেই। ম্যাপিং থেকে প্রশ্ন থাকবে মিনিমাম ধরেন 5 থেকে 6টা, 6 মার্কের প্রশ্ন থাকে। ওখানে দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লিসেনিং এর আজকে ম্যাপিং দেখলেন তো, আজকে আবার কি করবেন, লিসেনিং এর টেস্ট দিবেন না, খালি জাস্ট অডিও স্ক্রিপ্টটা শুনবেন। বুঝতে পারছেন? 17 থেকে কেমব্রিজ 17 থেকে 18 পর্যন্ত, তাহলে 17তে 4টা টেস্ট পাবেন, 18তে 4টা টেস্ট পাবেন। এই 8টা টেস্টের অডিও স্ক্রিপ্ট খালি শুনবেন কান দিয়ে, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। 17 টেস্ট 1 টেস্ট 2 খালি ম্যাপিং দিয়ে সার্চ দিবেন আর ওগুলো শুনবেন। দেখবেন ওই যে ম্যাপিং গুলো বলতেছে কিভাবে, আর বলাটা খালি খেয়াল করবেন। আপনি যদি এরকম 4-5টা ম্যাপিং খালি রেকর্ডিং শোনেন, কথাগুলো খালি মনোযোগ দিয়ে শোনেন, আর জিনিসগুলোকে একটু কল্পনা করেন যে কিভাবে কিভাবে আঁকতেছে, জাস্ট ওই থিম গুলোকে কাজে লাগাইয়া এখানে ম্যাপিং এর মধ্যে ওই শব্দগুলোকে লাগাবে। যে দক্ষিণ কোণে, তারপরে সামনের দিকে আগাও, হাঁটো, এরপরে বামে ঘুরো, বামে ঘুরে দেখবে ওখানে একটা টেম্পল, তারপরে একটু ভিতরে যাও, তারপরে একটু ডানে ঘুরো, তারপরে একটু বামে ঘুরো। এই যে এভাবে করে ছবির মতন করে ম্যাপিং যদি লিখতে পারে, তাহলে আরো ভালো একটা ব্যান্ড স্কোর পাবে। কিরকম? তাহলে এই জন্য আমাকে কিছু অ্যাডিশনাল একটা টিপস দিব, যে কিছু প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ লাগবে। যেমন বারবার আপনি চেঞ্জ শব্দটা না বলে আপনি বলতে পারেন এক্সপ্যানশন, ডেভেলপমেন্ট, রিডাকশন, ট্রান্সফরমেশন, এগুলো বলতে পারেন। অথবা বারবার দেখলেন যে একটার সাথে একটা তুলনা করতে গিয়ে কম্পেয়ার টু বারবার না বলে কম্পেয়ার টু, ইন কন্ট্রাস্ট টু, হোয়ারঅ্যাজ, এসব লিখতে পারেন। হ্যাঁ, আরো কিছু ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন, যেমন এই যেখানে অ্যাডভান্স কিছু ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে দিছি। যেমন প্রক্সিমিটি বোঝানোর জন্য, প্রক্সিমিটি মানে নৈকট্য বোঝানোর জন্য, কাছাকাছি বোঝানোর জন্য। তাহলে আমরা নরমালি কাছাকাছির ইংলিশ লিখি হলো নিয়ার টু, তাহলে নিয়ার টু না লিখে বা বিসাইড না লিখে আমরা লিখতে পারি অ্যাডজাসেন্ট টু, কন্টিগিউয়াস টু, ইন ক্লোজ প্রক্সিমিটি টু, এরকম। ডিরেকশন বোঝানোর জন্য কোন দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরকম কথাবার্তা লিখবেন। পজিশন বোঝাতে উপরে না নিচে, ডানে না বামে, এগুলো লিখবেন। বারবার লেআউট না লিখে কনফিগারেশন, অ্যারেঞ্জমেন্ট, প্যাটার্ন, এগুলা। আর এখানে কিছু সিনোনিম দেওয়া আছে। ট্রান্সফরমেশন না বলে আমরা এগুলো বলতে পারি মেটামরফোসিস, ইভলিউশন, ট্রানজিশন। ডেভেলপমেন্ট না বলে এগুলো বলতে পারি রিমুভাল, সরায় ফেলাকে না বলে আমরা বলতে পারি ইরেডিকেশন, মূল সহ তুলে ফেলা, বাদ দেওয়া, ডিমলিশন, নষ্ট করা, ক্ষতি করা, এরকম। আলটিমেটলি ম্যাপিংটা কিভাবে লিখতে হয়, এই যে যেমন আমরা লিখি দ্য পার্ক ইজ নেক্সট টু দ্য স্কুল, মানে পার্কটা অবস্থিত কোথায়, স্কুলের পাশে। এভাবে না বলে আমাদেরকে লিখতে হবে দ্য পার্ক ইজ নেক্সট টু, না বলে আমরা বলবো
contiguous to the school. কেমন? Forming a green belt that enhance the neighborhood aesthetic appeal. তার মানে এই পার্কটা একটা গ্রিন বেল্ট তৈরি করছে। আমরা যেরকম মাজায় যে বেল্ট পরি, এই বেল্ট মানে কি সবুজ দিয়ে এরকম ঘিরা রাখছে, বেল্টের মতন ঘিরা রাখছে। এই ঘিরা রাখার ফলে এটা বাড়ায় দিচ্ছে, এনহ্যান্স করছে, পরিবর্তন করছে কাকে? অ্যাস্থেটিক অ্যাপিল, এই যে সৌন্দর্যটাকে বাড়ায় দিচ্ছে নেবারহুডে। এভাবে করে চিত্রের মতন করে লিখতে হবে, তাহলে আপনার ভালো একটা ম্যানেজ করে। এই ছিল ম্যাপিং নিয়ে আজকের ক্লাস। Any confusion from any of you? ম্যাপিং নিয়ে এর চাইতে কমপ্লিট ক্লাস আর কোথাও পাবেন না, এটা মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ ইউটিউবের সব জিনিসপত্র আমার দেখা শেষ, আর স্টুডেন্টরা সার্চ দিয়ে দিয়ে কি দেখে সেটা আমি দেখা শেষ, ওই সেন্স থেকে বললাম। এরপরে যদি ভালো কিছু পান আমাকে সাজেস্ট করেন, আমাকে দেখায়েন, যেন আপনার অন্যান্য ভাইয়েরা, পরবর্তী ভাইয়েরা যেন হেল্প পায়। ওকে, এখন আমরা দেখবো ডায়াগ্রাম কিভাবে সলভ করব, যেটাকে আমরা বলতেছি প্রসেস ডায়াগ্রাম। সো আমরা ডায়াগ্রামের কঠিন কথাবার্তার মধ্যে একটু পরে যাব, তার আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই নিয়ে আসি। আচ্ছা, একটা মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, সেটা হলো আমি আমার ইনস্ট্রাক্টর থাকাকালীন প্লাস আমি স্টুডেন্ট থাকাকালীন যতগুলো বই টই নেড়ে ঘেটে সব উল্টায় পাল্টায় শেষ করে ফেলছি। আমি র্যাচেল মিচেলের বই মোটামুটি সব পড়ে শেষ করে ফেলছি, তারপরে সাইমনের বই পড়ছি, তারপরে মাক্কারের বই পড়ছি, আরো যত কিছু রিসোর্স আছে মোটামুটি এগুলো পড়ে টড়ে দেখছি। প্রসেস ডায়াগ্রামের জন্য তেমন একটা ইমপ্রুভড লেভেলের জিনিস আমি তেমন খুঁজে পাই না, এবং আমার মনে হয়েছে যে ওগুলোন বই যদি ফলো করে আপনি প্রসেস ডায়াগ্রাম লেখেন, সর্বসাকুল্যে আপনি 6.5 পাবেন, এর বেশি কোনোভাবে পাওয়া সম্ভব না। এই কারণে আপনাদের জন্য আমি প্রসেস ডায়াগ্রামের একটা খুবই অ্যাডভান্স লেভেলের টেমপ্লেট রেডি করছি। আপনাদের কাজ হলো জাস্ট আমার উপরে বিশ্বাস রাখেন, কোথাও কোনো সার্চ করার দরকার নাই, গুগলেও যে প্রসেসের পিও লেখার দরকার নাই। জাস্ট আমি যে দুইটা মাত্র ফাইল দেবো প্রসেস ডায়াগ্রামের জন্য, এই ফাইলগুলোকে চাবাইয়া গিলে একদম খাইয়া ফেলবেন। যদি খাইয়া ফেলতে পারেন আপনার নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। এবং যদি মন চাই মিলানোর জন্য যে কোনো একটা র্যান্ডম রেফারেন্স বুক বাইর করে খালি প্রসেস ডায়াগ্রামের দুইটা খালি ডায়াগ্রাম পড়বেন, চিত্রগুলো, তাহলে বুঝতে পারবেন যে আপনার লেখাটা কত ইমপ্রুভ লেভেলে, যেটা আমি প্রোভাইড করবো। সো এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন। দাঁড়ান, আজকে একটা তাড়াতাড়ি গলা আমার শুকিয়ে গেল, কেন বুঝলাম না, পানি খাই। স্কোরটা দেখে আসি। দাঁড়ান, ইন্ডিয়ার কি অবস্থা, ইন্ডিয়াকে তো পুরো কাবু করে দিছিল। ওরে সর্বনাশ, 161 রান করলো কি ভাই? ওরে সূর্যা কুমার রে, দেখছেন বাংলাদেশ এগুলো প্লেয়ার নাই, ওদের আমরা যতই খারাপ কথা বলি, এই করি সেই করি, দিন শেষে দেখেন আর কাজ ঠিক আছে। ভাই আমি ভদ্র প্লেয়ার দিয়ে কি করবো ভাই, আমার তো রানের দরকার, আমার তো ম্যাচ জিততে হবে। প্রচুর ভদ্র মাহমুদুল্লাহ, কিন্তু যে 3 বলে 2 রান পারে না, তো আর ভদ্র দিয়ে আমি কি করবো? এই যে একটা বিয়াদব লোক সূর্যা কুমারের, দেখেন সব উইকেট পড়ে গেছে, 49 বলে 84 রান করে এই ম্যাচ কোথায় নিয়ে গেছে, 161 রান নিয়ে গেছে। উইকেট ফল অফ উইকেট যদি দেখেন অবাক হয়ে যাবেন। এই যে দেখেন ফল অফ উইকেট দেখেন, 77 রানে 6 উইকেট, আর দেখছেন তারপর আর কোনো উইকেটই পড়ে নাই। এই ম্যাচ আর পারবে? আপনারা খেলা টেলা দেখেন না নাকি? ছেলেরা তো অন্তত খেলা টেলা দেখে, মেয়েরা তো এখন খেলা দেখে, ছেলে আর মেয়ে তো বলে আলাদা কিছু নেই। আরে আল্লাহ, 13 রানে 3 উইকেট, হাই হাই রে। দেখেন এদের বি ক্যাটাগরির প্লেয়ার, এই সিরাজ চান্সই পাইছিল না, একজন ইনজুরি হওয়ার কারণে সিরাজ নিয়েছে, তাই 2 উইকেট পায় বসে আছে। বাংলাদেশের ক্রিকেটের পিছনে টাকা ইনভেস্ট মানে খালি লস। খেলতে পারে না, ভালো হয়েছে, তার সম্মান তো পাইছে। ওকে, তাহলে আসেন প্রসেস ডায়াগ্রামটা একটু দেখি। আছেন ক্লাসে আপনারা নাকি নেতায় গেছেন নাকি? আজকে সব কঠিন লাগতেছে নাকি ক্লাস? অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে কনফিউশন থাকলে বুঝেন। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হলো, আগে প্রশ্নটা সুন্দর করে পড়ে ফেলবো। প্রসেস ডায়াগ্রামে তেমন একটা প্রশ্নের কিছুই লেখা থাকে না, জাস্ট একটা লাইনে একটু বর্ণনা দেওয়া আছে। যেমন এই যে দেখেন, দ্য ফলোইং আর
ফিল্টার সিস্টেম। দুইটা এখানে পানির ফিল্টার দেওয়া আছে, পানির ফিল্টারে কিভাবে পানিকে ফিল্টারিং করতেছে এই কথাটাই আমরা, এই প্রসেসটা, এই কাহিনীটা আমরা দেখাবো। এখানে বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেন ফিচার্স এন্ড মেক কম্পারিজন। দেখেন আপনাদের বোঝার স্বার্থে আমি এই জিনিসটা আগেই বুঝাইছি, বাট এখানে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রেও কিন্তু বলতেছে রিপোর্টিং এন্ড সিলেক্টিং মেন ফিচার্স আর মেক কম্পারিজন। তার মানে কি, একটা প্যারাগ্রাফ ডিটেইলিং এর উপরে মাস্ট, আর একটা প্যারাগ্রাফ কিসের উপর, কম্পারিজনের উপরে মাস্ট। বুঝছেন আমার কথা? এই দুটো কিন্তু মাস্ট আপনার কাছে চাইয়াই রাখছে। এর সাথে আপনি ইন্ট্রোডাকশন কনক্লুশন দিবেন কি দিবেন না এটা আপনার ব্যাপার, বাট এই দুটো আপনাকে মাস্ট লিখতে হবে। কত ওয়ার্ডে? 150 ওয়ার্ডে। আসেন তাহলে একটু চিত্রটাকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। তাহলে এখানে একটু যদি জুম করি, তাহলে দেখেন ক্রস সেকশন ফিল্টার, এখানে একটা ইনলেট আছে আর ভিতর দিয়ে পানিটা হয়তো যাবে। এখানে স্যান্ডের ফিল্টার আছে, বালু টালু এখানে ফিল্টারিং করবে বালু দিয়ে। এখানে টাইনি স্টোন আছে, ছোট ছোট স্টোন, এরা আবার যাবে এখান থেকে পানি গিয়ে যে পাইপ হলে ঢুকবে, এখান থেকে বের হয়ে এই যে আউটডোর দিয়ে পানিটা বের হবে। এই পানি আবার এই যে এখানে অস্বচ্ছ পানি হিসেবে বা আনট্রিটেড ওয়াটার হিসেবে এখান থেকে কি হবে, ট্যাপের মাধ্যমে যাবে। আবার এই যেখানে স্যান্ডের একটা ইয়ে দেওয়া আছে বক্স, এই বক্স থেকে আবার পানিটা বিশুদ্ধ হয়ে এই স্টোরেজে যাবে, নেমে ফাইনালি গিয়ে এই যে হাউস হোল্ড ইউজের জন্য ব্যবহার হবে, বাড়ির খাই দায় বা বাড়ির কাজে। এই হলো মূল চিত্রটা। আমরা প্রথমে কি করব, ওই সেম স্ট্রাকচার, প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবো আর শেষে একটা কনক্লুশন লিখবো। এই দুইটা জিনিস কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু টাস্ক রেসপন্স বলে যে একটা শব্দ আছে ওটা কিন্তু ধরা খাবে না, টাস্ক রেসপন্স হবে না কনক্লুশন যদি লিখতে না পারেন। আর আমি লাস্টের দিন তো শিখাই দিলাম, প্রথমে ইন্ট্রোডাকশন লিখবেন, তারপরে ডাইরেক্ট কনক্লুশন লিখবেন, দিয়ে মাঝখানে এবার প্যারাগ্রাফ লেখা শুরু করবেন। মনে আছে? যেন পরবর্তীতে ইন্ট্রোডাকশন লিখতে পারি না এটা করে যেন না আসতে পারে। প্রয়োজনে বডি যখন দেখবেন টাইম নেই, বডি প্যারাগ্রাফ দ্রুত শেষ করে দেবেন, আর কনক্লুশন তো আগে থেকে লেখা আছে। তাহলে এখানে আমরা 4টা প্যারাগ্রাফে লেখার চেষ্টা করি। ডি মানে ডিটেইলিং, সি এম মানে কম্প্যারিজন। এবার আসেন, তাহলে আমি কি করব, ইন্ট্রোডাকশনটা একটু সুন্দর করে গুছিয়ে লিখব। দা এখানে যা লেখা আছে খেয়াল করেন, শুধুমাত্র যেগুলো হলো বোল্ড করে লেখা, এই যে একটা বোল্ড করে লেখা, এই যে ইনপুট অফ আনট্রিটেড ওয়াটার বোল্ড করে লেখা, এই যে আউটপুট অফ ফিল্টার্ড ওয়াটার বোল্ড করে লেখা, ইচ লেয়ার এন্ড স্টেজ ডিপেন্ডিং বোল্ড করে লেখা। এই বোল্ড করে লেখাগুলো লিখতে হবে আপনাকে। আর যেগুলো ফাঁকা জায়গায় আছে, এই ফাঁকা জায়গার লেখাগুলো সব মুখস্থ করতে হবে। চোখ বন্ধ করে মুখস্থ করে দুনিয়ার সকল প্রসেস ডায়াগ্রামে লাগাই দিবেন, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। দেখেন প্রমাণ। আচ্ছা, চিত্র তো বুঝলেন। আসেন এবার আপনাকে আগে টেমপ্লেট দেখাই, তারপরে আমরা বর্ণনাতে যাব। তাহলে আপনার কাজ কি, আমি জাস্ট খালি এখানে টাইনা যাব। দা ডায়াগ্রাম ডেলিনিয়ার্স মানে বর্ণনা করা, দা সিকোয়েন্সিয়াল প্রোগ্রেশন অথবা স্টেজ প্রোগ্রেশন। এখানে চাইলে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। সিকোয়েন্সিয়াল মানে ধাপে 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 হওয়া, পর পর হওয়া, এটাকে বলে সিকোয়েন্সিয়াল। একটা সিকোয়েন্সের পর আরেকটা সিকোয়েন্স, একটা ধাপের পর আরেকটা ধাপ, এটাকে বলে সিকোয়েন্সিয়াল। আর স্টেজ মানে কি, স্টেজ মানে স্টেজ বাই স্টেজ হওয়া। যেমন এই যে মাত্র চিত্রটা দেখলেন, এটা কিন্তু একটা স্টেজ। এই স্টেজে একটা কাজ হইতেছে, এই স্টেজে আবার একটা কাজ হইতেছে, তো এটা কিন্তু দুইটা স্টেজে কাজ হইতেছে, তো এটাকে আমরা স্টেজ প্রোগ্রেশন বলবো। যারা এই দুইটা নিয়ে একটু কনফিউশন হবেন তারা জাস্ট সিকোয়েন্সিয়াল ব্যবহার করবে চোখ বন্ধ করে। তাহলে এই ডায়াগ্রামটা সিকোয়েন্সিয়াল একটা প্রোগ্রেশন দেখাচ্ছে কার, এখানে আমাকে নাম দিতে হবে, প্রসেসের নাম, যে কিসের প্রসেস। যেমন এটা একটা পানি ফিল্টারিং করার প্রসেস, তাহলে এখানে পানি ফিল্টারের প্রসেসের ইংলিশটা লিখবো, বা যাই হবে তাই। ডেপিক্টিং এ ড্যাশ মেকানিজম, ডেপিক্টিং মানে বর্ণনা করা, চিত্রায়িত করা। কাকে? একটা মেকানিজমকে চিত্রায়িত করতেছে। কি ধরনের মেকানিজম? 3 ধরনের মেকানিজম হইতে পারে। একটা হলো লিনিয়ার মেকানিজম, লিনিয়ার মানে একটা সরল রৈখিক, এক পক্ষ থেকে আরেক পক্ষ, এক ধাপ থেকে আরেক ধাপে গেল, এটাকে বলে লিনিয়ার। আর সাইক্লিক্যাল মানে কি? সাইকেল মানে তো আপনারা জানেন, সাইকেল মানে যে একটা ধাপ, তারপরে এই যে আরেকটা ধাপ, তারপরে এই যে আরেকটা ধাপ, এরকম সাইক্লিক্যাল। এরকম যদি ঘুরে 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 হয় তাহলে এটাকে বলবো সাইক্লিক্যাল। আর রিকার্সিভ মানে কি? রিকার্সিভ মানে হলো বারবার হওয়া, একই ধাপ দেখা গেল বারবার হইলো, এরকম বারবার হইলে তখন আপনারা বলবেন রিকার্সিভ মেকানিজম। আচ্ছা আমাকে একজন বলেন তো, এখানে 3টা শব্দ আমি আলাদা আলাদা করে না দিয়ে জাস্ট একটা শব্দ দিয়েই তো টেমপ্লেট বানাইতে পারতাম, 3টা শব্দ আলাদা আলাদা কেন দিছি? এত ঝামেলার মধ্যে আমার যাওয়ার দরকারটা কি? তো বলতে পারবেন জিনিসটাকে সিম্পল না মানে এত জটিল কেন বানাইছে, কমপ্লেক্স কেন বানাইছে?
সাহস করে একজন বলেন, 22 জন আছেন তার মধ্যে একজনও বলতে পারতেছি না। না, লেক্সিক্যাল রিসোর্স সেটা তো আছেই। লেক্সিক্যাল রিসোর্সের জন্য 3 ধরনের হতে পারে ভাই, 3টা Lexical ধরনের হইতে পারে। লেক্সিক্যাল রিসোর্স হলে এটা কালোর মধ্যে দিতে হবে, এই লালের মধ্যে না, রাখতে হবে। প্রসেস তো যদি ডিপিক্ট করে যদি লিনিয়ার আকারে, এখন আমি যদি লিখি সাইক্লিক্যাল তাহলে কিভাবে হবে? এক্স্যাক্টলি, এই যে আপুটা ধরতে পারছে। তার মানে আপনি যেটা কি মুখস্থ লিখতেছেন না বুঝে লিখতেছেন, এটা কিন্তু এক্সামিনার কঠিন ঝানুমাল, বুঝতে পারছেন? ওই তো খাতা দেখে 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 ও আর একদম সব পাইকে চুল পাইকে গেছে। এই কারণে আমি যেটা মুখস্থ লিখি নাই, এটা যে আমি বুঝে লিখছি, এই মেসেজটা তার কাছে দেওয়ার জন্য আমি এই যেখানে আলাদা আলাদা 3টা ওয়ার্ড লিখে রাখি, বুঝতে পারছেন? আমি চিত্র ওয়াইজ যেটা ডিমান্ড করবে জাস্ট ওই জিনিসটাই লিখবো। লিনিয়ার হলে লিনিয়ার লিখবো, সাইক্লিক্যাল হলে সাইক্লিক্যাল, রিকার্সিভ হলে রিকার্সিভ। এখন আপনার যদি এটা ঝামেলা হয়ে যায়, আমি পারতেছি না, বুঝতে পারতেছি না, তাহলে আপনি চোখ বন্ধ করে একটা এই যে লিনিয়ার লিখে দিবেন, সরলরৈখিক। ক্লিয়ার? আর যারা বুঝতে পারবেন তারা এটা বুঝে বুঝে লিখবেন। রিকার্সিভ মানে বারবার একই স্টেপ বারবার হওয়া, এটাকে বলে রিকার্সিভ। মেকানিজম কম্প্রাইজিং, এখন দেখেন কম্প্রাইজিং কতটা ডিস্টিংক্ট ফেজেস, কতটা ধাপে হইতেছে। এই এক্স যে জায়গাটা লেখা আছে, এক্স এর জায়গাটাতে জাস্ট শুধু ধাপের সংখ্যাটা লিখবে। 14 ধাপে হইতেছে 14 ডিস্টিংক্ট ফেজেস, 7 ধাপে হইতেছে 7 ডিস্টিংক্ট ফেজেস। তার মানে এই যে এই এক্স এর জায়গায় খালি ধাপের নাম্বারটা দিয়ে দিন। কমেন্সিং উইথ, কমেন্স মানে শুরু হওয়া, কোন ধাপ দিয়ে শুরু হয়েছে, এই শুরু হওয়ার ধাপটা এখানে লিখবো। দেখেন ইনিশিয়াল স্টেজ লেখা আছে, প্রথম ধাপটা কি। এন্ড টার্মিনেটিং উইথ, ধাপটা শেষ হইতেছে কার দ্বারা, তাহলে যেই ধাপ শেষের ধাপ, তাহলে যেখানে ফাইনাল স্টেজ। তাহলে এই দুই জায়গাটা আপনাকে লিখতে হবে। ইনিশিয়াল স্টেজে কি লেখা আছে চিত্র দেখবেন লিখবেন, ফাইনাল স্টেজে কি লেখা আছে চিত্র দেখবেন লিখবেন। A closer examination reveals that the procedure is, এখন যদি আমরা একটু আচ্ছা এখান পর্যন্ত লিখে দিলে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইন্ট্রোডাকশন, আর কিছু লেখার দরকার নেই। এরপরে যদি আপনারা আরেকটু লিখতে চান তাহলে এই জিনিসটুকু লিখে দিতে পারেন, পুরা নিচের টুকু। হ্যাঁ, কিভাবে লিখবেন আসেন দেখি। তাহলে লিখবেন, এ ক্লোজার এক্সামিনেশন রিভিলস দ্যাট দ্য প্রসিডিউরস আর ইজ, কেমন প্রসিডিউরসটা, যদি এই প্রসেসের মধ্যে মানে প্রসিডিউরস এর মধ্যে একই ধাপ যদি একটা ধাপ আর একটা ধাপের উপর যদি ডিপেন্ড থাকে, তাহলে এটাকে আমরা বলবো ইন্টারডিপেন্ডেন্ট, অথবা সেলফ সাস্টেনিং, নিজে নিজে চলতেছে, অথবা ট্রান্সফরমেটিভ মানে একটা ধাপের কাজের কারণে আর একটা ধাপ হইতেছে, অথবা এখানে যদি এই ধাপটা না থাকতো তাহলে পরের ধাপটা হইতো না, এটাকে আমরা বলতেছি ট্রান্সফরমেটিভ। একটা ধাপ থেকে আরেকটা ধাপে কি করতেছে, ট্রান্সফর্ম করতেছে। তাহলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, অথবা আপনি চোখ বন্ধ করে ইন্টারডিপেন্ডেন্টও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, অথবা ট্রান্সফরমেটিভও ব্যবহার করতে পারেন। উইথ, এখানে কিছু কি ফিচার্স দিব, আমি এই পুরো প্রসেসটার মধ্যে যা দেখতেছি, কিভাবে কাহিনীটা হইতেছে, যেটাকে আমরা জেনারেল ট্রেন্ড বলতেছিলাম টাস্ক 1 এর অন্যান্য চিত্রের মধ্যে, ওই জেনারেল ট্রেন্ড টাইপের কথাবার্তা, মানে মূল বিষয়টা কি, এই মূল বিষয়টার এই কাহিনীটা এই জায়গায় লিখবো। কিভাবে, আমি এই চিত্রটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এইটুকুনো জিনিসকে আপনারা বুঝতে পারছেন ইন্ট্রোডাকশনটার কাহিনীটা। এই যে দেখেন ইন্ট্রোডাকশনটা কি লিখবেন, একটা প্যারাফ্রেজিং করবেন প্রশ্নটাকে, আর কি করবেন, হলিস্টিক ওভারভিউ। হলিস্টিক মানে একটা সার্বিক ওভারভিউ দিবেন, ওভারঅল। তাহলে আসেন চিত্রটা আগে বুঝাই দিছি। তাহলে এখানে দেখেন এই কালো কালার গুলা আমাকে নিজের থেকে লিখতে হবে। তাহলে দা ডায়াগ্রাম delineates the sequential progress of, এখানে আমি চাইলে স্টেজ প্রোগ্রেশনও লিখতে পারতাম, অফ কার, তাহলে প্রসেসের নাম কি, ওয়াটার ফিল্ট্রেশন, পানিকে বিশেষায়িত করতেছি, বিশুদ্ধকরণ করতেছি। ডিপিক্টিং টু ডিস্টিংক্ট ফেজেস, এই যে দুইটা ধাপে হইতেছে, যেটা একটা কি লিনিয়ার মেকানিজম, সরলরৈখিক, একটার পরে একটা চলে আসতেছে। কমেন্সিং উইথ, শুরু হয়েছে কিসের দ্বারা, ইনপুট অফ আনট্রিটেড ওয়াটার। ওই যে ট্যাগ করা আছে, দেখেন ট্যাগ করা আছে, যে ট্যাগ গুলো কিন্তু খেয়াল করবেন, প্রসেস ডায়াগ্রামে কিন্তু ট্যাগিং করা থাকে। আনট্রিটেড ওয়াটার, এই পানিটা যাওয়ার সাথে ইনপুট নেওয়ার পরে শুরু হলো, টার্মিনেট হলো কি, আউটপুট অফ ফিল্টার্ড ওয়াটার, ফাইনালি যে পানিটা আমরা পাইলাম ওইটা দিয়ে এটা টার্মিনেট হইলো। আমরা যদি গভীরভাবে তাকাই, দ্যাট দ্য প্রসিডিউরস আর একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট করতেছে। এবং এখানে দেখেন মেন ফিচারটা লিখতেছি, মানে পুরো চিত্রের কাহিনীটা কি, এই জেনারেল ট্রেন্ডটা এখানে লিখবো। কি, একটা লেয়ার অর স্টেজ আর একটা লেয়ারের উপর ডিপেন্ড করতেছে অন দ্য প্রিভিয়াস ওয়ান, কিসের জন্য, টু প্রোগ্রেসিভলি পিউরিফাই দ্য ওয়াটার। পানি কিভাবে পিউরিফাই হবে এই জিনিসটাই কি করতেছে, একটা ধাপ আর একটা ধাপের উপরে নির্ভর করতেছে। ইন্ট্রোডাকশন ক্লিয়ার সবাই?
এটা যে একটা অ্যাডভান্স জিনিস, বুঝতে পারতেছেন আপনারা? দেখো রাখেন, আমি এখানে দুইটা ধাপ দিয়ে রাখছি। একটা হলো, আচ্ছা এখানে মূলত একটা ভালো জিনিস আছে, খেয়াল করেন। এই জায়গাতে আসলে কম্প্যারিজনের তেমন একটা জায়গা নাই, কিন্তু বুঝতে পারছেন? অমুক ধাপে একটা জিনিস হলো, প্রসেসের অমুক ধাপে আরেকটা হলো। এখানে কিন্তু খুব বেশি কোন ধাপের সাথে কোন ধাপকে, কোন ধাপ ভালো কোন ধাপ খারাপ, ওই ধাপে এটা হয় না এই ধাপে এটা হয় না, এরকম কম্প্যারিজনের জায়গাটা কিন্তু কম। এই জন্য মূলত আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখছি। একটা বডি প্যারাগ্রাফে বলতেছি যে আর্লি স্টেজে কি হইতেছে, আর একটা বডি প্যারাগ্রাফে বলতেছি ল্যাটার স্টেজে কি হইতেছে, পরের ধাপে কি কি হইতেছে। এই কারণে আর্লি স্টেজের জিনিসগুলো আমরা কি করতে চাই যে একটা ঘটনা কিভাবে ঘটে এটাকে বলে কজেটিভ, আর এই যে প্যাসিভ স্ট্রাকচার দ্বারা লিখবো। আর দ্বিতীয় জিনিসটা ফাইনালি রেজাল্টেটিভ ল্যাঙ্গুয়েজ গুলো লেখার চেষ্টা করবো। রেজাল্টেটিভ মানে ফাইনালি কি জিনিসটা আমরা পাইলাম, কি জিনিসটা হইলো, আউটপুটটা কি আসলো, এই টাইপের কথাবার্তা আমরা এই পরের স্টেজের জন্য জমায় রাখবো। তাহলে আসেন বডি প্যারাগ্রাফ 1 এর আমরা টেমপ্লেটটা একটু দেখি। যে ইনিশিয়েটিং দ্য সাইকেল স্টেজ 1, প্রথম ধাপে কি হইলো ওই জিনিসটা ট্রান্সফার অ্যাজ, এই যে কোন জিনিসটার দিকে ধাবিত করলো, ট্রান্সফার করলো, তাহলে ওই ধাপটা আমরা এই জায়গাটায় লিখবো। সে ধাপটা হইতে পারে যে কোন কোন এজেন্ট হিসেবে কি ব্যবহার হইলো, তাহলে ধরেন র ম্যাটেরিয়াল কারা, বা সোলার এনার্জি কিনা, বা আর কি কি জিনিস র ম্যাটেরিয়াল হিসেবে এজেন্ট কারা এখানে ভূমিকা পালন করতেছে কারা, ওদের নামগুলো এই জায়গায় লিখবো। ইনডিউস কি ঘটনা ঘটাইতেছে, এই যে স্পেসিফিক অ্যাকশনটা এখানে লিখবো। যেমন দ্য ইভাপোরেশন অফ সি ওয়াটার, এই যে বাষ্প হয়ে উড়ে যাইতেছে নদীর পানিগুলা, সমুদ্রের পানিগুলা। ফার্মেন্টেশন অফ অর্গানিক ম্যাটার, কি ঘটনাটা ঘটতেছে, মানে এই যে স্পেসিফিক অ্যাকশনটা এখানে লিখবো, ঘটনাটা। দি সাকসিডেড বাই, এই ঘটনা হওয়ার পরে যে দি সাকসিডেড বাই, এর ফলে কি হইলো, আর একটা স্টেজ হইলো। আচ্ছা এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া এখানে স্টেজ 1 লিখলেন ইনিশিয়েটিং দ্য সাইকেলের পরে তো বুঝলাম, কিন্তু এখানে স্টেজ 2 যা যে লিখলেন সাকসিডেড বাই, এটা কি আসলে স্টেজ 2? তাহলে আর তো এখানে কোনো স্টেজের নাম কিন্তু নাই, খেয়াল করেন। স্টেজ 2 এর পরে এখানে স্টেজ 3 4 কিন্তু কিছুই নাই। এখন এমন একটা চিত্র আপনি সলভ করতে গেলেন যেখানে আপনি দেখলেন 14টা ধাপে কাজ হইতেছে, বা ধরেন 15টা ধাপ আছে। তাহলে এই যে আপনি এখানে যে মাত্র আমি 2টা ধাপে স্ট্রাকচারটা দেখাইলাম, টেমপ্লেটটা দেখাইলাম, তাহলে বাকি 13টা ধাপ আর কোথায় দিব? এই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। আসলে এখানে স্টেজ 2 মানে এটা কিন্তু স্টেজ 2 না, এটা 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে কি হইতে পারে ভাইয়া, এইটার একটা বর্ণনা আপনাদেরকে একটা ছবি দেখায়, তাহলে বুঝতে পারবেন। ক্লাস কি বুঝতেছেন? মনে করেন কোথায় আছে রে, দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখেন এটা মাক্কারের বই থেকে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। এখানে বলতেছে দা ডায়াগ্রাম বিলো শোজ দা মাল্টি স্টেজ প্রোডাকশন অফ পিয়ার্স। পিয়ার্স মানে হলো নাশপাতি, আপেলের মতো সাদা আপেল যেটা। এই যে নাশপাতি কিভাবে প্রোডাকশন হয়, কিসের প্রোডাকশনে, যে ক্যান ফ্রুট, মানে নাশপাতিকে ফলটা নিয়ে এসে এটাকে চিপে জুস বানানো হয়, যে কাইন্ড অফ জুসের মতো, যে ক্যান ফ্রুট বানানো হয়। ক্যানের মধ্যে আপনারা যে পেপসি তারপরে যে কোক খান না ক্যানের মধ্যে, এই ক্যান কিভাবে বানানো হয় এটার একটা প্রসেস দেখানো হয়েছে। এখন দেখেন এই প্রসেসের মধ্যে আপনি যদি স্টেপ গুলো দেখেন, এটা একটা লিনিয়ার, কিন্তু এই যে দেখেন একটার পরে একটা লিনিয়ার যাচ্ছে, রাইট? এখানে কয়টা প্রসেস আছে, ধরেন এখানে 3টা প্রসেস, 4টা করে 3 4 12, আর এখানে 2, 14টা প্রসেস। এখন 14টা প্রসেসের প্রত্যেকটা ব্লকের নাম ধরে 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 যদি আমি লিখি, তাহলে তো এখানে 8টা প্রসেসের মধ্যে নাম ধরে লিখতে গেলে তো আমার এখানে প্রায় 14টা তো খালি খালি আমার ওয়ার্ডেই যাবে, খালি নামের মধ্যে। তাহলে এত নাম তো দেখানোর আমার টাইম নাই, তাই না? তাহলে ভাই আপনি যে টেমপ্লেটটা দেখালেন ওখানে শুধুমাত্র ফার্স্ট স্টেপ বলতে এই যে আপনারা হ্যান্ড পিকিং যেটা দেখতেছেন, এটাই শুধুমাত্র আমার ইনিশিয়াল স্টেজ। আর স্টেজ 2 মানে কিন্তু ট্রান্সপোর্টিং না, আমার কথাটা বুঝছেন?
আমি যেই জিনিসটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি সেটা হলো আমাকে আগে বের করতে হবে এই 14টা ধাপের মধ্যে কোন ধাপগুলো বিশেষ, কোন ধাপগুলোর এখানে প্রধান ভূমিকা পালন করতেছে, এরকম ধাপকে আমি কমায় নিয়ে আসবো। তাহলে এখানে 14টা ধাপের মধ্যে মনে করেন আমি একটু বেশি করে দেবো, আনুমানিক 10টা ধাপ দিতে পারি বা 9টা দিতে পারি। আল্লাহ, তাহলে আমাকে একজন একটু বলেন তো ধাপগুলো কি একটু দেখে যে কোন কোন ধাপ এখানে মূল ঘটনাটা ঘটাইতেছে আসলে। আমি একবার আগে পড়ি, আপনারা আগে একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথমে নাশপাতিটাকে আমি হাত দিয়ে তুললাম, তুলে কোনো একটা গাড়িতে দিলাম, দিয়ে নিয়ে গেলাম, যাওয়ার পরে ওয়াশ করলাম, করে এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কোয়ালিটি চেক করলাম, করে ঠান্ডার মধ্যে একটু স্টোরিং করলাম, করার পরে এটাকে মাপলাম, ওজন করলাম বা গ্রেডিং করলাম, কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড এভাবে। এরপরে জিনিসটাকে ছিললাম, ছিলার পরে ছোট 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 করে স্লাইস করলাম, কাটলাম, কেটে ক্যানের মধ্যে দিলাম, দিয়ে ক্যানটাকে সিল করলাম, সিল করে ওই ক্যানটাকে আবার একটা নির্দিষ্ট তাপমাত্রায় কুকিং করলাম, করে কোন কোম্পানির মাল এসিআই না প্রাণা রাফেল লেবেলিং করলাম, করে স্টোরেজে রাখলাম, রেখে ফাইনালি দোকানে গিয়ে ডিসপ্যাচ করলাম, ছেড়ে দিলাম। প্রসেসটা বুঝতে পারছেন? কেউ একজন সাহস করে আমাকে হ্যান্ড রেজ করে বলেন তো এখানে মূল কাহিনীটা কোন কোন জায়গায় হয়েছে। মনে করেন যে যে কান দিয়ে শুনতেছেন, মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি প্রশ্নটা, আরেকজনের দিকে আপনি তাকায় দেখেন না। একজন বলেন, সমস্যা কি? এটা আমি তো এখানে আসি সলভ করে দেওয়ার জন্য, না পারলে নাম না বললে বাঙালি জীবনে আগে আসবে না। প্রথম নাম আমি সুমাইতা আজমের দেখতেছি, আপনি বলেন তারপর। সুমাইতা আজম। hand picking, quality checking, cold storing, then peeling, তারপরে canning, sealing, sterilizing. ধরেন ক্যানিং পর্যন্ত যদি আমি আসি, হুম। এর থেকে আমি আর গেলাম না। ধরেন ক্যানিং পর্যন্ত আসলে আপনি প্রথম বললেন হ্যান্ড বেকিং, তারপরে ওয়াশিং, রাইট? না কোয়ালিটি চেকিং আর ওয়াশিং, মানে যদি আমি স্টেপস বাড়াতে না চাই আমার তো কোয়ালিটি চেকিং আচ্ছা ধরেন আমি, হ্যাঁ আচ্ছা মানে ধরেন ওর মধ্যে আমার ধোয়া আছে, জিনিসটাকে ধুয়ে তো আমি কোয়ালিটি চেক করি। হ্যাঁ তাহলে ধরেন হ্যান্ড পিক থেকে ডাইরেক্ট কোয়ালিটি চেক করা মানে কি? এই যে মাঝখানে দেখেন দুইটাকে আপনি স্কিপ করছেন, ট্রান্সপোর্ট আর ওয়াশ, রাইট? একইভাবে মাঝখানে আপনি ধরেন গ্রেডিংটাকে স্কিপ করছেন, স্লাইসটাকে স্কিপ করছেন, অথবা আমরা পিলিং না বলে পিলিংকে নাও বলতে পারতাম, ধরেন আমি ডাইরেক্ট স্লাইস করতে পারতাম। হ্যাঁ, ছিলাই তো স্লাইস করবো, ওই খোসা সহ তো আর ক্যানিং করা যাবে না, তাই না? কারণ এটা তো একটা জুস, জুস তো আর খোসা সহ আমি জুস করতে পারবো না, না খোসা জুসটা করবো, ঠিক না? যদি এটা কমলা হয়তো তাহলে তার খোসা সহ তো আমি করতে পারতাম না। তার মানে কি এটা কিন্তু একটু তুলনামূলক এই চিত্রের সাপেক্ষে একটা গৌণ একটা স্টেপ, কম মুখ্য আর কি, কম প্রধান। সবাই কি বুঝতেছেন আমার কথা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাচ্ছি। আপনাদের মনে হতে পারে যে এত কথা বলার দরকার কি? অনেক দরকার আছে। পরে যে পারবেন না, স্কোর কম পাবেন, আমার নামে তখন বদদুয়া দিবেন আল্লাহর কাছে, তাহলে কিন্তু হবে না। এটা বুঝাইতেছি, এর কারণ হলো আপনি যখন টেমপ্লেটিং করতে যাবেন, এখানে স্টেজ 2 লেখা আছে, আর আপনি ডাইরেক্ট স্টেজ 2 মানে মনে করবেন যে যেখানে স্টেজ 1 হলো হ্যান্ড পিকিং আর স্টেজ 2 হলো ট্রান্সপোর্টিং। তাই না ভাইয়া। আপনার কমন সেন্সে যদি আপনার মনে হয় যে কোয়ালিটি চেক হলো দ্বিতীয় ধাপ গুরুত্বপূর্ণ, তাহলে এটাই হলো স্টেজ 2, কোয়ালিটি চেকিং। বুঝাতে পারছি? যদি এরকম স্টেজ 2 মানে যদি ট্রান্সপোর্টিং হতো, তাহলে কখনোই এটা টেমপ্লেট বানানো যাইতো না। কেন টেমপ্লেট বানানো যাইতো না? কারণ আপনি যে চিত্র পাবেন সেটা কি 14 ধাপের স্টেপ নাকি 5 ধাপের স্টেপ, আমি কেমনে জানবো? আর প্রত্যেকটা চিত্র কি সমান ধাপের চিত্র থাকে? তা তো থাকে না। তাহলে আমরা টেমপ্লেট ব্যবহার করে কিভাবে এগুলোকে জেনারেলাইজ করব, সবার জন্য সমান করব? এই কারণে এখানে স্টেজ 2 লেখা আছে। সো স্টেজ 2 মানে আপনার কমন সেন্সে যেটা মনে হবে যেটা আসলে স্টেজ 2 হওয়ার মতো, সেটাকে স্টেজ 2 দিবেন। এখানে কিন্তু 3 4 5 কিছুই লেখা নাই। আপনাকে কি করতে হবে, এর সাথে টেনে টেনে ওটাকে আরো 3 4 5 বানাইতে হবে। বানিয়ে মনে করেন এখানে যেমন 14টা ধাপ ছিল, 14টা ধাপের 7টা ধাপ হয়তো আমরা এই প্রথম ধাপে লিখবো, প্রথম বডি প্যারাগ্রাফে, আর বাকি 7টা হয়তো আমরা এর নিচের ধাপে লিখবো। এই 7টার মধ্যে আবার যে 4টা ইম্পর্টেন্ট, এই 7টার মধ্যে আবার যে 4টা ইম্পর্টেন্ট, শুধুমাত্র ওই 4টা ধাপই এই প্রথম বডি প্যারাগ্রাফে দেখাবো, আর পরের 4টা রেজাল্টেটিভ পরের ধাপগুলো দেখাবো। এই কথাটা ক্লিয়ার সবাই?
এখানে ধাপ ছাড়া আর তেমন কিছুই বোঝার নেই। তাহলে এখানে দেখেন, এখানে এবার আমি লিখছি যে স্টেজ 2 আপন কমপ্লিশন অফ স্টেজ 2, তার মানে এটা কিন্তু স্টেজ 2 না, এটা স্টেজ কত বলেন তো? সময়টা বলেন আপু। যে স্টেজটা মানে আমার যদি ফাইনাল স্টেজ যাওয়ার আগে 3টা 4টা যে কটা স্টেজ থাকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হবে মানে স্টেজ 2। আমি তো হয় না। ফাইনাল স্টেজে যাইনি এরকম এটা কিছু। এটা কে বলতে পারবেন যে এই বডি প্যারাগ্রাফের এখানে স্টেজ 2 লেখা আছে, এটার মানে কি? কোন স্টেজ কে বলতে পারবেন? সাকির, মেহেদি। আচ্ছা মেহেদি আগে হ্যান্ড রেজ করছেন, বলেন দেখি মেহেদি ভাই। এটা হলো এই যে চারটা দাগ করবেন না, এটা 4 নম্বর। আমি আপনাদের কিন্তু মাত্রই বুঝাইলাম যে 7 ধাপের 4 ধাপ লিখবেন এই উপরের চিত্রে, আর বাকি 4 ধাপ লিখবেন নিচের চিত্রে। তাহলে এখানে স্পষ্ট করে লেখা আছে আপন কমপ্লিশন অফ অমুক স্টেপ, এরপরে এখানে যাবে। তার মানে কি, এই মাত্রই যে স্টেপের কথাবার্তা অলরেডি শেষ করে আসলাম সেটাই তো এখানে ওইটা কমপ্লিট হওয়ার পর। বুঝেন নাই কথা? তার মানে এই বডি প্যারাগ্রাফের যে স্টেজ পর্যন্ত কথা শেষ এখান থেকে আবার শুরু হবে। তাহলে এখানে যদি স্টেজ 4 পর্যন্ত যান তাহলে এখানে স্টেজ 4 মানে স্টেজ 2। বুঝছেন বাকিরা? ওকে, এখন বাকি যে কথাবার্তাগুলো লেখা রাখছি আর ভিতরে যে লাল কালার লেখা রাখছি, লাল কালারের মধ্যে আপনার চিত্র ওয়াইজ এখানে জাস্ট কিছুই নাই, যে প্যারালাল প্রসেস একই সাথে ঘটতেছে এরকম টাইপের কিছু, ক্রিটিক্যাল অ্যাকশন কি ঘটতেছে সেটা, ফাইনাল আউটপুট কি আসতেছে সেটা, ইনিশিয়াল স্টেটে কি হয়েছে সেটা, এন্ড প্রোডাক্ট কি হয়েছে সেটা, এখানে তেমন একটা বোঝানোর কিছুই নাই। আচ্ছা, এখানে যে একটা কাজ করবেন সেটা হলো, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, একটু খেয়াল করেন। এখানে দেখেন লেখা আছে দা পেনাল্টি, খেয়াল করেন, দা পেনাল্টিমেট স্টেজ স্টেপ 4 বা স্টেজ 4 ইনভলভ। আমাকে কেউ বলতে পারবেন এখানে দা পেনাল্টিমেট স্টেজ বলার পরে স্টেজ 4 যে লেখা আছে এটার মানে আসলে কোন স্টেজটা? ফাইনাল স্টেজ। কেন? মানে এইটাতেই হচ্ছে যে আমার এন্ড হচ্ছে আর কি প্রসেসটা। হয়নি। সাকিব একটা ফাইনালের আগে কেন সাকিব বর্ণনা কি? পেনাল্টিমেট বলতে তো তাই বলবো। এক্স্যাক্টলি। দেখেন আপনারা ফুটবল খেলার পেনাল্টি দেখেন নাই, ট্রাইব্রেকার দেখেন নাই। খেলা ধরেন একটা নির্দিষ্ট টাইমের খেলা হলো, গোল সবাই সমান সমান হয়েছে, কোনো গোলই হয় নাই, অথবা দুই দলই চারটা করে গোল দিয়েছে, তাহলে খেলার মীমাংসাটা কিভাবে হবে? উইনার কে হবে? তখন কিন্তু একটা পেনাল্টি দেয়। তো দেখেন এখানে লেখা আছে দা পেনাল্টিমেট স্টেজ, মানে ফাইনাল খেলার রেজাল্ট এখনো আসে নাই, তার আগের মুহূর্তের যে ঘটনা, তার আগে লিখতে হবে আমাকে এই যে স্টেজ 4 মানে ফাইনাল স্টেজ, যেটা তার এক্সাক্ট আগেরটা, মানে ইমিডিয়েট আগেরটা। কেন? আরো ভালো মতন বোঝার জন্য দেখেন ইনভলভ, এই স্টেজে কি ঘটনাটা ঘটতেছে, যেটা কি করতেছে, হুইচ ডিরেক্টলি প্রিসিপিটেটস ফাইনাল আউটপুট, মানে ফাইনাল স্টেজে কি হবে এটাতে সরাসরি তার দিকে ধাবিত করতেছে, তাকে ঘটায় ফেলতেছে। এই যে ঘটায় ফেলা, ফাইনাল স্টেজটাকে ঘটাচ্ছে। আমার কথাটা বুঝছেন? তার মানে এই জায়গাতে পেনাল্টিমেট স্টেজ যখন লিখবেন, লেখার পরে স্টেজ 4 মানে কি, আমি যদি এই চিত্রের সাপেক্ষে চিন্তা করি, তার মানে এই যে ডিসপ্যাচ যে হয়েছে তার আগে কি করতেছি আমরা, স্টোরেজ করতেছি, এটাই হলো পেনাল্টিমেট স্টেজ। তার মানে ওখানে স্টেজ 4 মানে এই পেনাল্টিমেট স্টেজের পরের স্টেজটাই হলো এই যে স্টোরেজ, আর ফাইনাল আউটপুটটা কি, এই যে ডিসপ্যাচ হওয়া। বুঝছেন? তার মানে এই স্টোরেজ কোন জায়গায় বসবে, এই যে দা পেনাল্টিমেট স্টেজ, স্টেজ 4 এর জায়গায় বসবে স্টোরেজ। ক্লিয়ার সবাই? দেখলেন যে কি গুরুত্বপূর্ণ। পরীক্ষা দিয়ে যতদিন পর্যন্ত 29,000 টাকা নয়াকারে মা রয়াকারেরা না হবে ততদিন পর্যন্ত বুঝতে পারবেন না। ক্লাস এমনি সাধারণত স্টুডেন্টদের অত গুরুত্বপূর্ণ লাগে না, বিরক্তিকর লাগে, কিন্তু যখন প্রথমবার ধরা খেয়ে যায় তখন শিখে বুঝে যে এগুলো কত কথা গুরুত্বপূর্ণ বলছিল ভাইয়া, মনোযোগ দিয়ে শুনি নাই, এখন বুঝতেছি।
এরপরে ফাইনালি গিয়ে আমরা কনক্লুশনটা লিখবো। কনক্লুশনে কিছুই না, জাস্ট একটু একাডেমিক কথাবার্তা লিখবো যে ফ্রম এ ম্যাক্রোস্কোপিক, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে ছোটর চাইতে একটু বড়, ম্যাক্রোস্কোপিক যদি পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে দ্য ডায়াগ্রাম আন্ডারস্কোরস কি দেখাইতেছে, দা এটা একটা কমপ্লেক্সিটিও দেখাইতে পারে, সিম্পলিসিটিও দেখাইতে পারে, অনেকগুলো স্টেপ নিয়ে হইলে এটা একটা কমপ্লেক্স টাইপের, বা আপনি চিত্র দেখলে বুঝতে পারবেন যেটা একটা জটিল প্রসেস নাকি একটা সিম্পল প্রসেস অফ ড্যাশ প্রসেস। হাইলাইটিং কি কি জিনিস এখানে প্রধান দেখতেছেন, এই যে নোটেবল ফিচার কি কি লক্ষণীয় তাদেরকে এখানে লিখবেন। এরপরে দুই এক লাইনে ছোট করে লিখবেন দ্য অ্যাবসেন্স অথবা প্রেজেন্স কার, এই যে হিউম্যান ইন্টারভেনশন, মানুষের এখানে হস্তক্ষেপ আছে কি নাই এই টাইপের কিছু এরকম, বা কোনো একটা এলিমেন্ট, কোনো একটা র ম্যাটেরিয়ালস এর প্রেজেন্টে এই কাহিনী হয়েছে বা এর অ্যাবসেন্সে এই ঘটনাটা হয়েছে, যেটা ফার্দার ডিস্টিংগুইশ মানে পার্থক্য তৈরি করে। অ্যাজ ইটস এটা কেমন টাইপের প্রসেস, একটা নেচার ড্রাইভেন নাকি ইন্ডাস্ট্রিয়াল নাকি হ্যান্ডমেড নাকি টাইপের, এরকম টাইপের কথাবার্তা লিখে দেবেন। যদি এখানে এত বেশি কথা বলার দরকার নেই, এক লাইন থেকে 1.5 লাইনের মধ্যে লিখে দিলেই এখান পর্যন্ত লিখলেও কিন্তু ঝামেলা শেষ। এই টেমপ্লেট ব্যবহার করে রড ম্যানুফ্যাকচারিং এর একটা প্রসেস সুন্দর করে নিচে এক্সাম্পল সহ দেখাই দিছি। যেগুলো বোল্ড কালারে লেখা সেগুলো হলো নিজে লিখতে হবে চিত্র দেখে, আর যেগুলো বোল্ডের বাইরে লেখা সেগুলো মোটামুটি নিজের থেকে লেখা মুখস্থ। এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এটা আমি পুরাটা পড়ে দিচ্ছি, আপনাদের কাজ হলো, এটা তো অনেকগুলো ওয়ার্ডে লেখা, নিচে আবার আমি কি করছি 170 ওয়ার্ডের মধ্যে এই পুরো প্রসেসটাকে কিভাবে লেখা যায় তো এই জিনিসটা এখানে দেখাইছি। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। উপরে যে লেখাটা তার একটা সামারি ফর্ম লেখা আছে একটা, হ্যাঁ একটা সাইনপসিস লেখা আছে নিচে, এটা দেখে নিন। এখন দেখেন এটা একটু পড়ি তাহলে ভালো মতো বুঝতে পারবেন। ইন্ট্রোডাকশন তো পড়ছি, এখন দেখেন বডি প্যারাগ্রাফে আর্লি স্টেজে কি ঘটনা ঘটলো। ইনিশিয়েটিং দ্য সাইকেল আনট্রিটেড ওয়াটার ইজ ইন্ট্রোডিউস ইনটু এ, এই যে 200 লিটারের মেটাল কন্টেনারের মধ্যে এই পানিটাকে আমি ঢাললাম। এবার কি করলো, দিস ইজ সাকসিডেড বাই এ ফিজিক্যাল ফিল্ট্রেশন প্রসেস হয়েছে একটা, হোয়ারিন যার মধ্যে দ্য ওয়াটার পাসেস থ্রু, এই যে প্রথমে কিসের মধ্যে দিয়ে গেল, স্যান্ড ফিল্টারের মধ্যে দিয়ে গেল, তারপরে টাইনি স্টোনের মধ্যে দিয়ে গেল। দিস ইজ হোয়ার দ্য ইনিশিয়াল সেপারেশন অফ লার্জ পার্টিকেল টেক প্লেস। এটা কোনো স্ট্রাকচারের মধ্যে, এটা নিজের থেকে লিখছি যে এই ঘটনা হওয়ার ফলে কি হইলো, একটা সেপারেশন হয়ে গেল ইনিশিয়াল, কাদের, এই বড় বড় যে পানির মধ্যে যেগুলো বাজে পদার্থ ছিল, দূষিত পদার্থ, সেগুলোকে লার্জ পার্টিকেল গুলো কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, টেক প্লেস। দিস প্রসেস ইজ ফলোড বাই, এর পরবর্তীতে ওয়াটার বিং কালেক্টেড থ্রু পাইপহোলস, পাইপহোলস এর মধ্যে দিয়ে পানিগুলোকে কালেক্ট করা হলো, হুইচ অ্যালাউজ দ্য ওয়াটার টু পাস অন ইনটু দ্য নেক্সট স্টেজ, পরের স্টেপে পানিগুলো কি হলো, পাস অন হয়ে গেল। নোটাবলি লক্ষণীয় যে দ্য ফার্স্ট প্রসেস, দ্য ফার্স্ট ফেজ ইজ এ গ্র্যাভিটি ফেড সিস্টেম, নিজের থেকে লিখছি। গ্র্যাভিটি ফেড মানে স্বাভাবিকভাবে দেখতেছি আমি পানি উপর থেকে নিচের দিকে নামতেছে অভিকর্ষ ত্বরণের প্রভাবে, এটাকে বলে হলো গ্র্যাভিটি ফেড সিস্টেম। দ্যাট প্যাসিভলি, পরোক্ষভাবে, ফিল্টার্স দ্য ওয়াটার উইদাউট এনি এক্সটার্নাল পাওয়ার সোর্সেস, বহিরাগত কোনো শক্তি মুক্তি এখানে খাটানোই হইতেছে না, কিন্তু পানি কি পরোক্ষভাবে গ্র্যাভিটি ফেড সিস্টেমে নিচের দিকে যাইতেছে। এইটুক পর্যন্ত পানি নিচে পর্যন্ত যাওয়া আমি প্রথম স্টেজে বর্ণনা করলাম। এবার রেজাল্ট পাওয়া শুরু করব, রেজাল্টেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আপন কমপ্লিশন দ্য ইনিশিয়াল ফিল্ট্রেশন, প্রথম ধাপের ইনিশিয়াল ফিল্ট্রেশন, এই যে বললাম যে আপন কমপ্লিশন এখানে ধাপ 2 দেবো, মানে কি এখান পর্যন্ত যতটুকু আমি আইলাম ওই আইলামের ধাপটা এই জায়গায় দেবো। যে প্রথম এখানে তো চিত্র ছিল 2টা, পাইপ হোল পর্যন্ত একটা চিত্র, আর এরপরে এই জিনিসগুলো হ্যাঁ শুনতে পাচ্ছেন? আসছিল।
এই মোবাইল কারে নেই? হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার একটা যে কল আসছিল। আচ্ছা, তাহলে আমি কি বললাম, এই যে পাই ফলসে যে ঘটনাটা হলো এখান পর্যন্ত প্রথম প্যারাগ্রাফের ঘটনাটা শেষ। ওই জিনিসটা দেখেন, এই যে যখন আমি প্যারাগ্রাফ 2 লিখতেছি তখন কিন্তু এই যে আপন কমপ্লিশন দা ইনিশিয়াল ফিল্ট্রেশন এই যে লিখতেছি, প্রথম ধাপের কাজটা শেষ। এখন কি হলো, দ্য প্রসেস অ্যাডভান্সেস টু দা সেকেন্ড সিস্টেমে এবার গেল, হুইচ ইজ, এটা কি একটা স্টেজ স্টোরেজ এন্ড ফিল্ট্রেশন ইউনিট। এর মধ্যে কি হইতেছে, ইন দিস সিস্টেম untreated water from a tap flows into the first tank where it is filtered through a layer of sand। এখানেও তো এই যে স্যান্ডের কাহিনী হলো। এখন দেখেন এই জায়গায় কিন্তু টেমপ্লেটের সাথে হুবহু কিন্তু মিলতেছে না। সো এই জায়গাটাতে কিন্তু আপনার নিজের থেকে একটু লিখতে হবে যে একটু তো লিখলাম, লেখার টেমপ্লেটের সাথে এই জায়গাটা যাচ্ছে না। সো টেমপ্লেটের আশা করে বসে থাকলে আমার হবে না। সো এখানে প্রসেস ওয়াইজ আমি যা দেখবো তাই কথাটা লিখবো। এরপরে দেখেন আবার আমি টেমপ্লেটের সাথে মিলতেছে কি, দিস ফিল্ট্রেশন অ্যাকশন ইজ এ ক্রিটিক্যাল অ্যাকশন, যেটা মূলত কি করতেছে, এই যে দেখেন, দ্যাট ডিরেক্টলি প্রিসিপিটেটস দ্য ফাইনাল আউটপুট। মানে এটা ওই যে আলটিমেট যে আমরা ইয়ার যে প্রসেসটা দেখলাম পেনাল্টিমেট, ওই পেনাল্টিমেট প্রসেসটা হলো এই যে এটা, যে পেনাল্টিমেট প্রসেসে কি হলো সেটা ফাইনাল একটা আউটপুটে প্রেসিপিটেটস করলো। দ্য ওয়াটার দেন ফ্লোস সিকোয়েন্সিয়ালি ইনটু 2 মোর ট্যাঙ্কস। আরো 2টা ট্যাঙ্ক ছিল যার একটাকে লেবেলিং করা হয়েছিল, সিল মারা হয়েছিল, নাম কি দিয়ে, স্টোরেজ দিয়ে, বিফোর ইউজড ফর হাউস হোল্ড ইউজ। কথা মোটামুটি শেষ। আলটিমেটলি দ্য সিস্টেম yield ক্লিন and filtered water for household uses in the linear framework। হয়ে গেল। এখন আমি লিখবো লাস্টে কনক্লুশন। এই যে ফ্রম এ ম্যাক্রোস্কোপিক পার্সপেক্টিভ দ্য ডায়াগ্রাম আন্ডারস্কোরস দ্য, এটা একটা সিম্পলিসিটি দেখতেছি আমি, সিম্পল পানি দিলাম আর পানি বের হয়ে গেল, এই জন্য এখানে কমপ্লেক্সিটি না লিখে সিম্পলিসিটি লিখছি। এন্ড দ্য ইফেক্টিভনেস অফ দিস প্যাসিভ পরোক্ষ ফিল্ট্রেশন সিস্টেমটা, বোথ সিস্টেম রিলাই অন সিমিলার প্রিন্সিপল। এটা আমি নিজে থেকে লিখছি, একই টাইপের জিনিসের উপরে রিলাই করতেছে, ভরসা করতেছে, ইউজিং গ্র্যাভিটি এন্ড ন্যাচারাল মিডিয়া লাইক স্যান্ড এন্ড স্টোন ফর ফিল্ট্রেশন বা ফিল্টার ওয়াটার। এটুকু লিখলে হয়ে যায়, আর কিছু লেখার দরকার নেই। ওয়াট কাউন্ট যেহেতু আমার কম, আরো কিছু চ্যানেল লিখলে যে হাউএভার দে ডিফার্স ইন স্কেল এন্ড পারপাস, আরো হাবিজাবি জিনিসপত্র লেখা আছে, এগুলো আর আমি পড়ার প্রয়োজন বোধ করলাম না। এখানে আরো হাবিজাবি মডেল আছে। সো কনক্লুশনে প্রসেস ডায়াগ্রামে এত কথা বলার দরকার নাই, জাস্ট মেইন জিনিসটা কি হলো এটার একটা সামারি 2 লাইনের টানে দেবো, তাহলে হয়ে গেল। এইভাবে করে প্রসেস ডায়াগ্রামটাকে আমাকে লিখতে হবে। বুঝতে পারছেন সবাই? ক্লাস এই ছিল আমাদের আজকের ক্লাস। প্রসেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনারা বাসায় একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো, প্রশ্ন কোনো খোঁজার দরকার নাই, আপনারা জাস্ট মাক্কারের যে কোনো একটা বইয়ে যাবেন, গিয়ে মাক্কার হইতে পারে, রেচেল মিচেল হইতে পারে, আপনারা কিন্তু কোনো স্যাম্পল অ্যান্সার ওখান থেকে পড়বেন না। আপনাদের কাজ কিন্তু স্যাম্পল অ্যান্সার পড়া না, আপনাদের কাজ হলো প্রশ্ন দেখা। কোন জায়গায় এখন আছে প্রসেস ডায়াগ্রাম আল্লাহ জানে। এভাবে করে খুঁজে খুঁজে প্রসেস ডায়াগ্রাম বাহির করবেন। এটা কি, যেমন এই যে এটা একটা ভালো, এই যে এই চিত্রে এটা একটা ম্যাপিং, এই যে দ্য প্ল্যানস বিলো শো দ্য চেঞ্জ অফ পার্টিকুলার এরিয়া ফ্রম এত টু এত। এই যে দেখেন 1965 থেকে টু প্রেজেন্ট, মানে একটা হলো অতীত কাল আর একটা হলো বর্তমান কাল। এই কালের মধ্যে কি দেখাইতেছে, দ্য প্ল্যান অলসো গিভ এ ডেসক্রিপশন টু দ্য অফ দ্য প্রপোজড চেঞ্জ ইন দ্য ফিউচার। কি ধরনের পরিবর্তন আসবে, এই যে দুইটা চিত্রের মধ্যে এটা একটা ম্যাপিং ডায়াগ্রাম কিন্তু। তো এখানে দেখবেন যে ম্যাপিং এর কার সাথে কি পরিবর্তন হয়েছে, কি কি নতুন জিনিস যুক্ত করা হয়েছে। তো এভাবে করে স্যাম্পল অ্যান্সার কিন্তু পড়বেন না, জাস্ট এই চিত্র দেখে ওই টেমপ্লেট ব্যবহার করে এগুলো নিজের থেকে লেখার চেষ্টা করবেন। একইভাবে যেমন এই যে পেয়ে গেছি, এখানে যেমন দেখাইতেছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য প্রোডাকশন অফ অলিভ অয়েল। অলিভ অয়েল মানে হলো যে আপনার ইয়ার তেল, কিসের তেল যেন, অলিভ অয়েল মানে জলপাইয়ের তেল কিভাবে প্রোডাকশন করে, এই যে একটা প্রসেস দেওয়া আছে। তাহলে আপনার কাজ কি, এই প্রসেস দেখে নিজের মতন করে আমার এই যে ডায়াগ্রামটা আপনাকে দিলাম, টেমপ্লেটটা দিলাম, ওই টেমপ্লেট ব্যবহার করে এই ধাপগুলোকে কিভাবে লিখতে হয় সেটা লিখবেন। এগুলো দেখার দরকার নাই, এগুলো কিন্তু খুবই মামুলি টাইপের লেখা,
আপনি একটা রিডিং পড়লেই বুঝতে পারবেন যে কি মামুলি লেখা, এটা 6 লেভেলের লেখা। সো ওইভাবে করে পড়বেন। বুঝাতে পারছি? বাড়িতে এখন দেখে লিখে প্র্যাকটিস করবেন। রেগুলারের পড়া রেগুলার পড়ে ফেলবেন। কালকে ছুটি আছে, কালকে পড়ে ফেলবেন, আর সোমবারে আপনাদের ইনশাল্লাহ স্পিকিং ক্লাস। আজকের ক্লাস এখান পর্যন্তই। কারো কোনো প্রশ্ন তো নাই? আছে? প্রশ্ন যদি না থাকে